স্কেলটাকে ফার্স্ট অফ অল তুমি যদি এইভাবে বেন্ড করার চেষ্টা করো, বেন্ড তো হবে না। এই রাবারটাকে যখন স্ট্রেচ করছো তখন তুমি তোকে বাইরের দিকে টানছো, তুমি একে টানছো বাইরের দিকে, কিন্তু এই যে আমার এই আঙুলের ওপর কিন্তু একটা বল প্রযুক্ত হচ্ছে যেটা কিনা ওকে ভেতরের দিকে টানছে। যে আমরা যদি অ্যাকচুয়ালি ইলাস্টিক ব্যাপারটা ভাবি, যে কোনো একটা বডি ইলাস্টিসিটি প্রপার্টি অ্যাকচুয়ালি ক্রিয়েট কেন হয়। তাই লাইফে যখন তুমি প্র্যাকটিক্যাল আর ইমোশন এই দুটোর ব্যালেন্স করে চলতে পারবে, তখনই তোমার জীবন কিন্তু খুব সুন্দর হবে। বি প্র্যাকটিক্যাল, এই কথাটা বা এই অ্যাডভাইসটা আমরা কিন্তু প্রায়শই ডেইলি লাইফে শুনে থাকি, কিন্তু প্র্যাকটিক্যাল আমরা কতটা হব? আমরা এতটাও প্র্যাকটিক্যাল হব না যে আমরা অন্য কোনো মানুষের, আমার নিয়ারেস্ট বা ডিয়ারেস্ট কোনো ক্লোজ ওয়ানের ইমোশন নিয়ে খেলা করব। আবার ইমোশন এই ব্যাপারটা আমাদের মধ্যে আছে বলে আমরা কিন্তু কোনো একটা মেশিন, যন্ত্র বা রোবটের থেকে আলাদা। তবে আমরা এতটাও ইমোশনাল হব না যে আমাদের ইমোশন নিয়ে আবার অন্য কেউ খেলা করে চলে যায়। তাই লাইফে যখন তুমি প্র্যাকটিক্যাল আর ইমোশন এই দুটোর ব্যালেন্স করে চলতে পারবে, তখনই তোমার জীবন কিন্তু খুব সুন্দর হবে। এবার তোমরা বলবে, স্যার আপনি তো ফিজিক্স পড়াতে এসেছেন, আপনি এইসব কি বলছেন? অ্যাকচুয়ালি ঠিক, আমি ফিজিক্স পড়াতে এসেছি, কিন্তু দেখো লাইফের এই ব্যাপারটা অর্থাৎ ইমোশনের প্র্যাকটিক্যালের সঙ্গে ফিজিক্সের ইমোশন আর ফিজিক্সের প্র্যাকটিক্যাল ব্যাপারটা ঠিক লিঙ্ক করা যাক। কীরকম? আমরা রিজিড বডি বা বাংলায় দৃঢ় বস্তু এই টার্মটা কিন্তু মানে প্রায়শই শুনে থাকি। রিজিড বডি মানে কি? যার মধ্যে যে কোনো দুটো পার্টিকেল, তার মধ্যবর্তী দূরত্ব কিন্তু কখনোই চেঞ্জ হয় না, বাইরে থেকে তুমি যতই ফোর্স অ্যাপ্লাই করো না কেন। তাহলে রিজিড বডি কনসেপ্টটা যদি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, তাহলে ঠিক এর উল্টো কনসেপ্টটাও এক্সিস্ট করা দরকার। তাহলে সেই ব্যাপারটা ঠিক কীরকম? আবার তুমি ভাবো, আমরা কোনো শপিং মলে কোনো একটা জামা কাপড় কিনতে গিয়ে এটা ঠিক কতটা স্ট্রেস হচ্ছে সেই ব্যাপারটা একবার চেক করে দেখি। তাহলে কোনো একটা রাবার বা কোনো একটা জিনিস কতটা স্ট্রেচ হচ্ছে, এটাকে যদি আমরা তার ইলাস্টিসিটি বলে থাকি, তাহলে অ্যাকচুয়ালি দেখতে গেলে রাবার তার ইলাস্টিসিটি অনেক বেশি বলে আমাদের মনে হয়। কিন্তু একটা লোহা বা একটা আয়রন বা একটা স্টিলের রড যদি তুমি নাও, তাহলে তাকে তো তুমি খুব সহজে বাঁকাতে পারো না। পারো কি? পারো না। তাহলে আবার এইখানে এক্সিস্ট করে আমাদের ফিজিক্সের একটা এভারগ্রিন বা এভার ট্রুথ একটা লাইন, সেটা হচ্ছে ইলাস্টিসিটি অফ অ্যান আয়রন রড ইজ মোর দ্যান রাবার। তাহলে এই ব্যাপারটা ঠিক আমাদের বাস্তব জীবনে আমরা যেটাকে ইলাস্টিক বলে থাকি তার সঙ্গে তো ম্যাচ করছে না, সেটাকে কন্ট্রাডিক্ট করছে। তাহলে হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এডুফিনিটি। আমি অভিজিৎ দাস। তোমাদের এই চ্যানেলে আমরা ক্লাস 11 এবং 12-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে টার্গেট করে ফিজিক্সের চ্যাপ্টার ওয়াইজ এবং সেমিস্টার ওয়াইজ ব্যাক টু ব্যাক ভিডিও আমরা আপলোড করব। তাহলে আমার সঙ্গে চলো ফিজিক্সকে ফিল করা যাক। তাহলে এই ভিডিওতে আমরা যে টপিক পড়ব সেটা হলো স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। আমরা রিজিড বডি কনসেপ্টটা সেমিস্টার 1-এ দেখেছি যে কোনো একটা বস্তু তার ভেতরের দুটো পয়েন্ট বা দুটো কণার মধ্যবর্তী দূরত্ব তুমি যতই বাহ্যিক বল অ্যাপ্লাই করো না কেন কখনোই চেঞ্জ হবে না। কিন্তু অ্যাকচুয়ালি আমরা হিরে বা ডায়মন্ড বা কাঁচ এই সমস্ত বস্তুগুলোকে কিন্তু রিজিড বলে ধরে নিই, কিন্তু কোনো বস্তু হিরে, কাঁচ বা কোনো একটা শক্ত বস্তু তুমি যাই নাও না কেন, সেটার মধ্যবর্তী পার্টিকেলের দূরত্ব কি কখনো চেঞ্জ হয় না? চেঞ্জ হয়। শুধু কে চেঞ্জ করবে, অর্থাৎ হিন্দিতে একটা ওয়ার্ড আছে টুটতা তো সভি হে বাস তোড়নেওয়ালা চাইয়ে, তাই না? তাহলে একটা হিরেও কিন্তু ভাঙে, একটা কাঁচও ভাঙে, একটা ইঁটও কিন্তু ভাঙে। অর্থাৎ তুমি যদি ফিজিক্সে প্র্যাকটিক্যালি দেখতে চাও, তাহলে রিজিড বডি কনসেপ্টটা কিন্তু একটা ইমাজিনারি কনসেপ্ট। অ্যাকচুয়ালি ফুললি রিজিড বডি বলে কোনো জিনিস কিন্তু এক্সিস্ট করে না। তাহলে যেই বডি রিজিড না, যার রিজিডিটি অ্যাকচুয়ালি নেই, বা রিজিড বডির ঠিক উল্টো কোনো বস্তু যদি আমাদেরকে এক্সাম্পল বা আমাদেরকে যদি কল্পনা করতে হয়, তাহলে আমরা কি ইমাজিন করব এরকম কোনো একটা বস্তু যার ওপরে তুমি বাহ্যিক বল অ্যাপ্লাই করছো, তার শেপ বা সাইজ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাই, তোমরা পার্কে এরকম বাচ্চাদের খেলাধুলার জায়গা অনেক কিন্তু দেখে থাকো, যেখানে কিন্তু বাচ্চারা এইভাবে লাফায়, তাই তো? তাহলে এখানে আমরা কি দেখি, যে কোনো একটা বডি, সেটার উপর তুমি যদি বাহ্যিক বল প্রয়োগ করো, যেমন একটা রাবার, তুমি এরকম একটা রাবার নিলে, তাহলে সেই রাবারটাকে যখন তুমি এইভাবে স্ট্রেচ করলে, মানে তুমি এর উপরে বাহ্যিক বল অ্যাপ্লাই করলে, আমি দুই দিক দিয়ে আঙুল দিয়ে বল অ্যাপ্লাই করলাম, তাহলে দেখলাম সে কিন্তু বড় হয়ে গেল, সে ইলংগেট হলো, তাই না? এবার যখন আমি এই বলটা ছেড়ে দিলাম, তখন কিন্তু রাবারটা ঠিক আগের অবস্থায় চলে আসলো।
তাহলে কোনো একটা বস্তু সে বাহ্যিক বল প্রয়োগে তার আকার বা আকৃতি সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, আবার যখন সেই বাহ্যিক বলটা আমি উইথড্র করে নিচ্ছি তখন সে কিন্তু আবার তার আগের অবস্থায় চলে আসছে। তাহলে তুমি ভাবো এরকম কোনো একটা স্প্রিং, এখানে কোনো একটা বডিকে তুমি ঝুলিয়ে রেখেছো, দিয়ে একবার যদি এইভাবে টেনে ছেড়ে দাও সে কিন্তু এরকমভাবে ওঠানামা করবে। তাহলে অ্যাকচুয়ালি এটা ছিল একটা নর্মাল শেপের স্প্রিং, সেই স্প্রিংটাকে তুমি কম্প্রেস করলে, কম্প্রেস করে যখনই ছেড়ে দিলে এটা কিন্তু স্ট্রেচ হয়ে গেল। তাহলে স্ট্রেচ হয়ে সে আবার কম্প্রেস হবে, এইভাবে করতে করতে সে কিন্তু আগের অবস্থায় চলে আসবে। তাহলে এইরকম একটা স্প্রিং সে একবার ছোট হচ্ছে একবার বড় হচ্ছে, তাহলে চাইলে তুমি তাকে কম্প্রেস করতে পারছো, চাইলে তুমি তাকে ইলংগেট করতে পারছো। তাহলে এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি হচ্ছে, তার মানে এরা তো রিজিড বডি না। তাহলে রিজিড বডি যদি এরা না হয় তাহলে এরা ঠিক কীরকম বডি? এরা হলো ইলাস্টিক বডি। তাহলে ইলাস্টিক ব্যাপারটা আমরা ঠিক কীরকম পাবো? তাহলে ইলাস্টিক বডি তার মধ্যে একটা প্রপার্টি থাকে যেটাকে আমরা বলি কি স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। তাহলে ইলাস্টিসিটি ব্যাপারটা ঠিক কীরকম, যে তুমি কোনো একটা বস্তুকে তার উপরে বাহ্যিক বল প্রয়োগ করে তার আকার বা তার আকৃতি সেটাকে চেঞ্জ করলে। ক্লিয়ার? এই চেঞ্জ করার জন্য তুমি যেই বলটা অ্যাপ্লাই করলে, এই বাহ্যিক বল যেটা অ্যাপ্লাই করলে, যেটা কিনা ওই বস্তুর আকার বা আকৃতিকে চেঞ্জ করলো, সেই বলটাকে অলওয়েজ আমরা ফিজিক্সের ভাষায় কি বলবো? সেটাকে আমরা বলবো ডিফর্মিং ফোর্স। ক্লিয়ার? তাহলে ডিফর্মিং ফোর্স, হোয়াট ইজ ডিফর্মিং ফোর্স? তাহলে যেই ফোর্স অ্যাপ্লাই করে, এক্সটার্নালি যেই ফোর্স অ্যাপ্লাই করে তুমি একটা বডির আকার বা আকৃতি, শেপ অ্যান্ড সাইজের চেঞ্জ করার চেষ্টা করছো বা চেঞ্জ অ্যাকচুয়ালি করছো, তাকে আমরা ডিফর্মিং ফোর্স বলবো। কিন্তু তুমি ভাবো ইলাস্টিসিটি ব্যাপারটা হচ্ছে যখন তুমি এই ডিফর্মিং ফোর্সটাকে উইথড্র করলে, মানে আফটার রিমুভিং দ্য ডিফর্মিং ফোর্স, ওই বডি যেই প্রপার্টির জন্য আবার আগের অবস্থায় ফিরে আসতে পারলো। ব্যাপারটা কীরকম? তাহলে সেই প্রপার্টিকে আমরা বলবো ইলাস্টিসিটি প্রপার্টি বা স্থিতিস্থাপকতা ধর্ম। এবার তুমি দেখো একটা রিজিড বডির আমরা সংজ্ঞা কি পেয়েছিলাম? এ বডি ইন হুইচ দ্য ডিস্টেন্স বিটুইন এনি টু পয়েন্টস অলওয়েজ রিমেন্স সেম বা কনস্ট্যান্ট। তাহলে যেই বডির মধ্যে পরস্পর দুটো বস্তু কণার দূরত্ব কখনোই চেঞ্জ হয় না, কিন্তু তোমাকে কি বললাম? বাস তোড়নেওয়ালা চাইয়ে, তাই না? তাহলে যে কোনো বডি কিন্তু তার শেপ অ্যান্ড সাইজ একটা টাইমে গিয়ে কিন্তু ডিফর্ম হয়েই যায়। তাহলে ফিজিক্সে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন পাবো, সেটা হচ্ছে নো বডি ইজ পারফেক্টলি রিজিড। বোঝা গেল? তাহলে প্র্যাকটিক্যালি নো বডি ইজ পারফেক্টলি রিজিড, মানে পূর্ণ দৃঢ় বস্তু বলে তুমি কোনো বস্তু অ্যাকচুয়ালি পাবে না। তাহলে যেটা পাবে সেটা হলো ইলাস্টিক বডি। ক্লিয়ার? তাহলে ইলাস্টিক বডি মানে কি? ইলাস্টিক বডি মানে তুমি যখন ডিফর্মিং ফোর্স দিলে তখন তার আকার বা আকৃতি চেঞ্জ হলো, কিন্তু যখন সেই ডিফর্মিং ফোর্সটাকে তুমি উইথড্র করলে, মানে যখন সরিয়ে নিলে বা রিমুভ করলে, তখন কিন্তু ও আগের অবস্থানে ফিরে আসলো বা ফিরে আসার একটা চেষ্টা করলো। ক্লিয়ার? তাহলে ইলাস্টিক বডি আমরা কি বলবো? যেই বডি রিগেন্স ইটস অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ, কখন? আফটার রিমুভিং দ্য ডিফর্মিং ফোর্স। ডিফর্মিং ফোর্স যখন তুমি সরিয়ে নিলে তখন ও কিন্তু ওর অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ আবার রিগেন মানে পুনরায় পাওয়ার চেষ্টা করলো বা অলরেডি পেয়ে গেল। বোঝা গেল? কিন্তু প্রত্যেকটা বডি, যে রাবারটা আমি তোমাকে দেখালাম, সেই রাবারটাকে তুমি যদি বেশ কিছুবার টানো তাহলে দেখবে সে কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে, আলটিমেটলি একটু বড় হয়েই থেকে যাচ্ছে। বোঝা গেল? তাহলে ওই ব্যাপারটা ঠিক কিভাবে হচ্ছে? তাহলে অ্যাকচুয়ালি ইলাস্টিক বডি এক্সিস্ট তো করে, কিন্তু এমন কোনো বডিও আমরা পাবো যেটা পুরোপুরি ইলাস্টিক না, বা এমন বডিও পাবো যেটা ইলাস্টিকই না। কীরকম? তুমি যদি একটা থার্মোকল সেটাকে যদি এইভাবে একটু টানো বা যদি একটু এইভাবে মোচড়াও, দেখবে সে কিন্তু ভেঙে যাবে, তাই না? তাহলে ওই ভেঙে যাওয়ার পর ও কি আবার আগের অবস্থায় ফিরে আসতে পারলো? পারলো না। তুমি যদি একটা স্প্রিংকে খুব অনেকটা টানো তাহলে দেখবে সে বড় হয়েই থেকে যাবে। তুমি তোমাদের পেনের রিফিলে যে স্প্রিং থাকে সেই স্প্রিংটাকে যদি অনেকটা টানো তাহলে দেখবে সে বড় হয়েই থেকে যাবে। তাহলে ব্যাপারটা কীরকম? যদি তুমি তাকে অল্প টেনে ছেড়ে দিচ্ছিলে তাহলে কিন্তু ও আবার আগের অবস্থায় চলে আসছিল, কিন্তু যখন তুমি তাকে অনেকটা টানলে তখন কিন্তু সে আর আগের অবস্থায় ফিরে আসতে পারলো না। তাহলে এই জায়গা থেকে আমরা যে কনসেপ্টটা পাবো সেটা হলো আমরা দুই ধরনের বস্তু কিন্তু পাবো, একটা হলো ইলাস্টিক বডি, একটা হলো ইনইলাস্টিক বডি। মানে একটা স্থিতিস্থাপক বস্তু, একটা হলো অস্থিতিস্থাপক বস্তু। ক্লিয়ার? তাহলে স্থিতিস্থাপক বস্তু তো তুমি যখন আফটার রিমুভিং দ্য ডিফর্মিং ফোর্স রিমুভ করার পর ও আগের অবস্থায় চলে আসছে, কিন্তু যেই বস্তু আগের অবস্থায় আসতে পারছে না, বা কোনো বস্তু আমরা এমনও পাবো যে আগের অবস্থায় তো আসছে কিন্তু পুরোপুরি আসতে পারছে না, তাহলে সেই বডিকে আমরা বলবো কি পার্সিয়ালি ইনইলাস্টিক বডি বা আংশিক
অস্থিতিস্থাপক বস্তু, পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসতে পারছে না এটা। আবার কোনো বডি যদি কমপ্লিটলি আগের অবস্থায় না আসতে পারে, মানে তুমি যখন ওকে ফোর্স দিলে ও ভেঙেই গেল বা ও বড় হয়েই থেকে গেল, তখন আমরা তাকে বলবো পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। বোঝা গেল? তাহলে যেই বস্তু তুমি ডিফর্মিং ফোর্সটাকে রিমুভ করার পরেও আর আগের অবস্থায় আসতেই পারলো না, তাহলে সেটাকে আমরা কি বলবো? বলবো পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। আর যেই বডি কমপ্লিটলি ইনইলাস্টিক বা পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু, সেই বডিকে আমরা বলি অ্যাকচুয়ালি প্লাস্টিক বডি। বোঝা গেল? তাহলে আমরা এই যে প্রায়শই প্লাস্টিক টার্মটা ইউজ করি, প্লাস্টিক মানে হচ্ছে যেটা কমপ্লিটলি ইনইলাস্টিক, মানে যে বডিটা পূর্ণ অস্থিতিস্থাপক সেটাকে আমরা বলি প্লাস্টিক। অ্যাকচুয়ালি ভাবো, এখন তো প্লাস্টিকের অনেক রকম কোয়ালিটি বেরিয়েছে, কিন্তু প্লাস্টিক মানে যেটা ইলাস্টিক না, যেটাকে যদি তুমি খুব জোরে বেন্ড করো বা খুব জোরে যদি টানো বা যদি তুমি মোচড়ানোর চেষ্টা করো, সেটা কিন্তু ভেঙে যাবে, সেটাকে আমরা অ্যাকচুয়ালি প্লাস্টিক বলি। তাহলে প্লাস্টিক মানে যেটা কমপ্লিটলি ইনইলাস্টিক, মানে ফোর্স রিমুভ করার পর সে আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। তাহলে আমরা মোটামুটি 3 ধরনের বস্তু কিন্তু পেলাম। একটা হলো রিজিড বডি, কিন্তু রিজিড বডি সবসময় মনে রাখতে হবে একটা লিমিট পর্যন্ত রিজিড, ও একটা লিমিট পর্যন্তই কিন্তু ওর নিজের দৃঢ়তা বা রিজিডিটিকে ধরে রাখতে পারে, তারপরে কিন্তু আর পারে না। তাই কমপ্লিটলি বা পারফেক্টলি রিজিড বডি বলে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি ফিজিক্সে কোনো জিনিস এক্সিস্ট করে না। তাহলে যেটা এক্সিস্ট করে সেটা হলো ইলাস্টিক বডি। ইলাস্টিক বডিকে আমরা ভাগ করতে পারলাম কি, একটা ইলাস্টিক, একটা হলো পার্টলি ইনইলাস্টিক মানে আংশিক অস্থিতিস্থাপক, একটা স্থিতিস্থাপক, একটা আংশিক অস্থিতিস্থাপক, আর এটা হলো পূর্ণ অস্থিতিস্থাপক, যে কোনোভাবেই আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে না, সেটাকে আমরা কি বলি? প্লাস্টিক বডি। বোঝা গেল? এবার আমরা নেক্সট কি দেখব, সেটা হলো হোয়াট ইজ ইলাস্টিসিটি। তাহলে আমরা আগেই বললাম দ্য প্রপার্টি অফ এ মেটেরিয়াল টু অপোজ দ্য চেঞ্জ ইন ইটস শেপ অ্যান্ড সাইজ। মানে কি হলো, তুমি একটা বস্তুকে তুমি ভাবো, তাহলে এটা একটা স্টিলের স্কেল, তাহলে এই স্কেলটাকে ফার্স্ট অফ অল তুমি যদি এইভাবে বেন্ড করার চেষ্টা করো, তাহলে এই ফার্স্টে কি করবে? ফার্স্টে বেন্ড তো হবে না, তাহলে তুমি যে বাহ্যিক বল প্রয়োগ করে বেন্ড করার চেষ্টাটা করছো, এই টাইমে ও এই তোমার বাহ্যিক বলটাকে অপোজ করার চেষ্টা করছে। বোঝা গেল? মানে বাহ্যিক বলটাকে বাধা দিচ্ছে, কিন্তু তারপরেও যদি তুমি বেন্ড করো, তাহলে কি হচ্ছে? বেন্ড যখন তুমি করে ফেলছো, তখন যদি এই বাহ্যিক বলটাকে সরিয়ে নাও, তাহলে এই বেন্ড হলো কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসলো। তাহলে আফটার দ্য রিমুভিং অফ ডিফর্মিং ফোর্স, এটা আবার রিগেন ওর নিজের শেপ অ্যান্ড সাইজকে আবার রিগেন করে। তাহলে এই যে প্রপার্টি, তাহলে যেই প্রপার্টির জন্য তুমি বাহ্যিক বলকে ও ফার্স্টে প্রতিরোধ বা বাধা দেওয়ার চেষ্টা তো করছে, কিন্তু যদি বেন্ড হয়েও যাচ্ছে, ওর শেপ বা সাইজ যদি চেঞ্জ হয়েও যাচ্ছে, তারপরেও কিন্তু তুমি এই ফোর্সটা যখন আর দিচ্ছ না, ফোর্সটা যখন তুলে নিচ্ছ, তখন ও আবার কিন্তু আগের অবস্থায় ফিরে আসছে। বোঝা গেল? তাহলে কি পেলাম, যে ইলাস্টিসিটি হলো এমন একটা প্রপার্টি, যেই প্রপার্টির জন্য কি হবে, তুমি বাহ্যিক বল দিলে ও বাহ্যিক বলটাকে অপোজ করার বা বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তারপরেও যখন ও বাধা দিতে পারলো না, ওর শেপ অ্যান্ড সাইজ যখন চেঞ্জ হয়ে গেল, কিন্তু তুমি ওই বাহ্যিক বলটাকে যেমনই সরিয়ে নিলে বা তুলে দিলে, দেয়া বন্ধ করলে, তখন ও আবার নিজের আগের অবস্থায় ফিরে আসলো। বোঝা গেল? তাহলে এই যে নিজের আগের অবস্থায় ফিরে আসছে যেই ধর্মের জন্য, সেটাকে আমরা কি বলবো? ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। তাহলে এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, যে ইলাস্টিসিটি মানে তাহলে কোন বস্তু যার ওপর তুমি বাহ্যিক বল দিচ্ছ, তাহলে যেই বস্তু ওই বাহ্যিক বলের বিরুদ্ধে তোমাকে বাধাটা বেশি দিচ্ছে, তাকে আমি বেশি ইলাস্টিক বলবো। তাহলে যেই বস্তুকে তুমি খুব সহজেই বেন্ড করতে পারছো, তাহলে আমি কি বলবো? ওর ইলাস্টিসিটি তো আছে, কিন্তু সেই ইলাস্টিসিটি কম। যেই বস্তু বাহ্যিক বলের বিরুদ্ধে বাধা বেশি দিচ্ছে, তাকে আমি কি বলবো? বেশি ইলাস্টিক। তাহলে মোর ইলাস্টিক, যখন একটা বস্তু বেশি ইলাস্টিক হবে, তখন তার ডিফরমেশন কিন্তু হবে লেস। তাহলে এই জিনিসটা যাতে মনে থাকে, আমরা রিয়েল ওয়ার্ল্ডে বা যেগুলো আমরা সচরাচর বলে থাকি বা আমরা ভাবি, সেটা কিন্তু সবসময় ফিজিক্সের ভাষায় ঠিক না। আমরা ভাবি যে যত বেশি ইলংগেট হচ্ছে, তুমি একটা রাবারকে টানলে যত বেশি সে স্ট্রেচ হলো আবার ফিরে আসলো, সে বেশি ইলাস্টিক, কিন্তু অ্যাকচুয়ালি না। তুমি দুটো রাবার নিলে, একটাকে টানলে সে অল্প স্ট্রেচ হলো, কিন্তু ওই একই পরিমাণ বল দিয়ে তুমি অন্য একটা রাবারকে টানলে অনেক বেশি স্ট্রেচ হয়ে গেল। তাহলে তুমি ইলাস্টিক কোনটাকে বলবে? যেটাকে একই পরিমাণ বল দিলে কিন্তু অল্প স্ট্রেচ হলো, সে তাহলে বেশি ইলাস্টিক। বোঝা গেল? কেন? কারণ সে ওই বাহ্যিক বলের বিরুদ্ধে নিশ্চয়ই বাধা বেশি দিল, তাই নিজেকে বেশি প্রতিরোধ করতে পারলো। বোঝা গেল? তাহলে যে বেশি ইলাস্টিক হবে, তার ডিফরমেশন মানে তার শেপ অ্যান্ড সাইজের যে চেঞ্জ,
তার ফর্মের যে ডিফর্ম হওয়া এই চেঞ্জটা কিন্তু কম হবে। তাহলে যার ইলাস্টিসিটি বেশি তার ডিফর্মেশন হবে কিন্তু কম। এই ব্যাপারটা যাতে মনে থাকে, যে বেশি স্ট্রেচ হয়ে যাচ্ছে সে বেশি ইলাস্টিক, এই ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল কনসেপ্ট। বোঝা গেল? তাহলে তুমি স্ট্রেচ তো করার চেষ্টা করলে, কিন্তু যে ওই বলকে বেশি অপোজ করতে পারলো, মানে যার ওই ডিফর্মেশনটা কম হলো, সে হবে বেশি ইলাস্টিক। ক্লিয়ার? এবার আমি যদি একটা অ্যাকচুয়ালি ভাবি যে ও আগের অবস্থায় ফিরে আসছে কি করে, তাহলে তুমি মনে রাখবে ইলাস্টিসিটি ব্যাপারটা এর ওপর ডিপেন্ড করছে না যে তুমি কোনো একটা বস্তুর ওপরে বল দিলে আর সে কতটা স্ট্রেচ হলো, সেটা ইলাস্টিসিটি না। তার ইলাস্টিসিটি অ্যাকচুয়ালি কি? স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অ্যাকচুয়ালি হলো তুমি যখন ওই বলটা দিলে তখন প্রতিটা মুহূর্তে ওর ভেতরে কিন্তু একটা উল্টো বল ক্রিয়েট হচ্ছে। ক্লিয়ার? তুমি যখনই একটা রাবারকে বা কোনো একটা জিনিসকে স্ট্রেচ করছো, ওর ভেতরে ভেতরে একটা উল্টো বল ক্রিয়েট হচ্ছে, যেই বলটা তুমি ওই বাহ্যিক বলটাকে সরিয়ে দেওয়া মাত্র ওই বলটা উল্টো বল, তা ওই বলটা ওকে আগের অবস্থায় নিয়ে চলে আসছে। বোঝা গেল? তাহলে যখনই তুমি বাহ্যিক বল দিচ্ছ তখন তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু ওর ভেতরে একটা উল্টো বল ক্রিয়েট হচ্ছে। কেন? তুমি একটা রাবারকে টানবে, দেখবে তোমার হাতেও কিন্তু লাগবে, হাতে ব্যথা করবে। কেন? কারণ ওই রাবারটা নিজেকে কিন্তু ছোট করতে চাইছে, আগের অবস্থায় নিয়ে আসতে চাইছে। তাহলে আগের অবস্থায় নিয়ে আসতে চাইছে কোন বল? তুমি তো দিচ্ছ বলটা বাইরের দিকে। তুমি এই রাবারটাকে যখন স্ট্রেচ করছো তখন তুমি তো ওকে বাইরের দিকে টানছো, তুমি একে টানছো বাইরের দিকে। কিন্তু এই যে আমার এই আঙুলের ওপর কিন্তু একটা বল প্রযুক্ত হচ্ছে যেটা কিনা ওকে ভেতরের দিকে টানছে। তাহলে এই বাইরের দিকে টানছি আমি, কিন্তু ভেতরের দিকে রাবারটা ওকে নিজে টেনে নিয়ে আসছে। তাহলে ভেতরের দিকে যে বলটা অ্যাকচুয়ালি টেনে আনছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো রেস্টোরিং ফোর্স। বোঝা গেল? তাহলে যেই ফোর্স বাহ্যিক বলের ঠিক বিরুদ্ধে কাজ করে, বস্তুর ভেতর ভেতর ক্রিয়েট হয়, তুমি ক্রিয়েট করছো না, বস্তুর ভেতর ভেতর ক্রিয়েট হচ্ছে, সেই ফোর্সকে আমি কি বলবো? রেস্টোরিং ফোর্স, বা বাংলায় প্রত্যানয়ক বল। ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়ালি রেস্টোরিং ফোর্স যেই বস্তু যত বেশি দিতে পারছে, রেস্টোরিং ফোর্স যেই বস্তু যত বেশি দিতে পারছে, আমি সেই বস্তুকে বলবো কি তত বেশি ইলাস্টিক। ক্লিয়ার? তুমি একটা আয়রনের রড নিলে, একটা লোহার রড নিলে, তাকে তুমি খুব সহজে বাঁকাতে পারবে? বাঁকাতে পারবে না। যদি একটু বাঁকিয়েও দাও তবুও তোমার হাতে কিন্তু ব্যথা করবে। তখন তুমি যখনই সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে ও আবার আগের অবস্থায় চলে আসবে। তাহলে আগের অবস্থায় ওকে নিয়ে আসলো কি? আগের অবস্থায় তুমি তো আর ঠেলে নিয়ে আসলে না, তুমি তো ওকে এরকম বেন্ড করার চেষ্টা করেছিলে। কিন্তু যখনই তুমি হাতটাকে ছাড়লে ওটা আগের অবস্থায় যে রডটা চলে আসলো, কে আনলো? আনলো রেস্টোরিং ফোর্স, যেটা কিনা ওর ভেতরে ভেতরে অলরেডি ক্রিয়েট হয়েছিল। তুমি ছাড়া মাত্র ওই ফোর্সটা ওটাকে রিলিজ করে আগের অবস্থায় নিয়ে আসলো। ক্লিয়ার? তাহলে তুমি একটা রাবার আর একটা আয়রনের রড নিলে, এবার তুমি একই পরিমাণ বল দিলে, একই বল দিলে তো কোনটা বেশি স্ট্রেচ হবে? রাবারটা বেশি স্ট্রেচ হবে। তো রাবারটাকে যে তুমি বেশি স্ট্রেচ করতে পারলে, তাহলে নিশ্চয়ই ওর ভেতরে রেস্টোরিং ফোর্সটা কম ক্রিয়েট হয়েছিল। ওর ভেতরে রেস্টোরিং ফোর্সটা কম সৃষ্টি হয়েছে বলেই তুমি যেই বল দিয়ে ওকে স্ট্রেচ করলে তুমি ওকে বেশি স্ট্রেচ করতে পারলে। কিন্তু একটা আয়রন রড, তাকে তুমি যখন বেন্ড করতে যাচ্ছ তখন ওই একই পরিমাণ বল দিয়ে ওকে অতটা বেন্ড হবে রাবারের মতো? হবে না। কেন হচ্ছে না? তুমি পারছো না কেন? কারণ ওর ভেতরে যে রেস্টোরিং ফোর্স ক্রিয়েট হচ্ছে সেটা রাবারের তুলনায় অনেক বেশি। তাহলে আমি যেটা বলতে চাইলাম যে রেস্টোরিং ফোর্স যেটা বস্তুর ভেতরে ভেতরে ক্রিয়েট হয় বস্তুকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য, সেটা যার যত বেশি তাকে আমি তত বেশি ইলাস্টিক বলবো। তাহলে একটা আয়রন রডের ভেতরে ওই রেস্টোরিং ফোর্সটা বেশি ক্রিয়েট হচ্ছে, তাই তুমি ওকে বেশি কিন্তু ডিফর্ম বা বাঁকাতে পারছো না বা স্ট্রেচ করতে পারছো না। তাহলে আমি একটা আয়রন রডকে বলবো একটা রাবারের থেকে, একটা আয়রন রডকে আমি বলবো একটা রাবারের থেকে অনেক বেশি ইলাস্টিক। বোঝা গেল? তাহলে শুরুতে আমি যেটা বলেছিলাম যে ফিজিক্সে সবসময় আমরা জানি যে রাবারের থেকে স্টিল বা আয়রন রড কিন্তু অনেক বেশি ইলাস্টিক। ব্যাপারটা কেন বোঝা গেল? কারণ স্টিলের ভেতরে তোমার রেস্টোরিং ফোর্সটা অনেক বেশি ক্রিয়েট হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আশা করি আমি মোটামুটি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে ইলাস্টিসিটি ব্যাপারটা ঠিক এইটুকু না যে তুমি টানছো, তুমি একটা বাইরে থেকে বাহ্যিক বল দিচ্ছ আর কোনো বস্তু কতটা বেশি স্ট্রেচ হয়ে যাচ্ছে বা কতটা বড় করতে পারছো, সেটা ইলাস্টিসিটি না। ইলাস্টিসিটি হলো তুমি ছাড়া মাত্র, বাহ্যিক বল অপসারণ করা মাত্র বস্তুর ভেতরে রেস্টোরিং ফোর্স ওকে কতটা আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারলো। তাহলে কতটা আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবে? যার ভেতরে রেস্টোরিং ফোর্স যত বেশি। তাহলে কোনো বস্তুর ভেতরে রেস্টোরিং ফোর্স যদি বেশি হয় আমি তাকে বলবো মোর ইলাস্টিক, যার ভেতরে রেস্টোরিং ফোর্স কম তাকে আমি বলবো লেস ইলাস্টিক। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম?
যে ইলাস্টিসিটি অফ স্টিল ইজ মোর দ্যান রাবার। ক্লিয়ার? এবার আমরা যেটা পাবো সেটা হলো এই যে ডিফর্মিং ফোর্স, যেটা নিয়ে আমি একটু আগে বলছিলাম, বাহ্যিক বল, সেই ডিফর্মিং ফোর্স অ্যাকচুয়ালি কী কী রকমের হতে পারে? তাহলে বলো তুমি বলো। 1 নম্বর হতে পারে যে কম্প্রেসিভ ফোর্স, মানে তুমি এই একটা বস্তুর ওপরে এই দিকে F1 বল দিলে আর ঠিক এই দিকে F2 বল দিলে, তাহলে কি হবে? এই বস্তুটা দুই দিক থেকে এরকম কম্প্রেস হওয়ার চেষ্টা করবে, তাহলে আমরা এটাকে বলবো কম্প্রেসিভ ফোর্স। ক্লিয়ার? আবার তুমি এই আর একটা বস্তুর ওপরে এই রকম ভাবে ওকে তুমি বাইরের দিকে টানলে F1 বল দিয়ে, আর এই দিক দিয়ে তুমি ওকে F2 বল দিয়ে বাইরের দিকে টানলে, তাহলে তুমি যখন এইভাবে বাইরের দিকে টানছো তখন কি হচ্ছে? ও ইলংগেট হচ্ছে, ওর দৈর্ঘ্য বড় হচ্ছে, তাহলে আমরা সেটাকে বলবো ইলংগেটিভ ফোর্স। বোঝা গেল? তাহলে কম্প্রেসিভ ফোর্স তুমি ছোট করার চেষ্টা করছো চাপ দিয়ে, আর এইভাবে টেনে যখন বড় করার চেষ্টা করছো আমরা বলবো ইলংগেটিভ ফোর্স। ক্লিয়ার? কিন্তু তুমি ভাবো এই একটা বস্তুর ওপরে যদি তুমি এই দিক দিয়েও এফ বল দাও, কম্প্রেসিভ ফোর্স। ক্লিয়ার? আবার এই দিক দিয়েও যদি তুমি এফ বল দাও, এটা হলো কম্প্রেসিভ ফোর্স। তাহলে এই বস্তুর ওপরে টোটাল বল কত? তো আমরা জানি বল ফোর্স ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এই দিকে এফ, এই দিকে অপোজিট ডাইরেকশানে এফ, তাহলে আমি কি পাবো? পাবো হচ্ছে এফ টোটাল, কিন্তু আলটিমেটলি 0। ক্লিয়ার? তাহলে বস্তুর উপরে টোটাল বল কত কাজ করছে? 0। ঠিক একই রকমভাবে তুমি যদি এই বস্তুটাকে এই দিকে এফ বল দিয়ে টানো আর এই দিকেও এফ বল দিয়ে যদি ইলংগেট করার বা টানার চেষ্টা করো, তাহলে এখানেও আমি পাবো কত? এফ টোটাল আলটিমেটলি 0। তাহলে এই যে দুটো কেসে আমরা টোটাল বল পেলাম 0। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি, যখন দুই দিক থেকে একই পরিমাণের বল কাজ করে, আইদার কম্প্রেসিভ অর ইলংগেটিভ, তখন তাদের মধ্যে টোটাল বল তো হয় 0 এবং সেই বলকে আমরা কি বলি? ব্যালেন্সড ফোর্স। ক্লিয়ার? তাহলে যখন তুমি ব্যালেন্সড ফোর্স পাচ্ছ বা টোটাল বল পাচ্ছ 0, তখনও কিন্তু আমরা একটা জিনিস ইন্টারেস্টিংলি দেখব যে এই বস্তুটা ইলংগেট হবে, এই বস্তুটা কম্প্রেস হবে। তুমি যদি এইভাবে একই পরিমাণ বল দিয়ে কম্প্রেস করার চেষ্টা করো, তাহলে কি বস্তুটা কম্প্রেস হবে না? অবভিয়াসলি হবে। আবার যখন এইভাবে একই পরিমাণ বল দিয়ে তুমি টানবে, তখন কি এই বস্তুটা বড় হবে না? অবভিয়াসলি ইলংগেট করবে, এর দৈর্ঘ্য বড় হবে। কিন্তু টোটাল বল 0 কিন্তু ইলংগেট হচ্ছে, টোটাল বল 0 কিন্তু কম্প্রেস হচ্ছে। তাহলে ব্যাপারটা কেন? তাহলে ব্যাপারটা ভাবতে হবে যে দুটো বল কিন্তু একই বস্তুর ওপরে কাজ ঠিকই করছে, কিন্তু একই পয়েন্টে কাজ করছে না। তাই এদের মধ্যে টোটাল বল 0 হলেও কম্প্রেসিভ ফোর্স বা ইলংগেটিভ ফোর্স টোটালি 0 হলেও কিন্তু বস্তুকে ইলংগেট করতে পারে বা বস্তুকে কম্প্রেস করতে পারে। ক্লিয়ার? এই ব্যাপারটা আশা করি তোমাদের বোঝা গেছে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো স্প্রিং বল মডেল ইন ইলাস্টিসিটি। ব্যাপারটা কীরকম, যে আমরা যদি অ্যাকচুয়ালি ইলাস্টিক ব্যাপারটা ভাবি যে কোনো একটা বডি ইলাস্টিসিটি প্রপার্টি অ্যাকচুয়ালি ক্রিয়েট কেন হয়, তাহলে আমরা দেখব যে কোনো একটা বডির যদি আমরা এরকম ক্লাস বা 3D মডেল অ্যাকচুয়ালি ভাবি, তাহলে এই যে পারস্পরিক যে মানে অণুগুলো বা পরমাণুগুলো আছে, এই সমস্ত মলিকিউলগুলো তাদের মাঝে যে বন্ডিংটা, ক্লিয়ার, তাদের মাঝে যে বন্ডটা অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে থাকে ইনভিজিবল, সেই ফোর্সটা বা সেই বন্ডিংটা অ্যাকচুয়ালি কিন্তু স্প্রিংয়ের মতো কাজ করে। বোঝা গেল? মানে এই রকম 3D মডেলে তুমি যখনই ভাববে তখন আলাদা আলাদা মলিকিউল, প্রত্যেকটা মলিকিউলের মধ্যে এরকম একটা ইনভিজিবল আমরা কি পাচ্ছি? স্প্রিং পাচ্ছি, যেটা হলো তাদের মাঝের বন্ড। ক্লিয়ার? এবার যখনই তুমি দুই দিক থেকে কম্প্রেস করার চেষ্টা করো তখন স্প্রিংটা ছোট হচ্ছে, তাহলে স্প্রিংটাকে, কোনো একটা স্প্রিংকে তুমি যদি এরকম ছোট করে ছেড়ে দাও, সে কি ওইভাবে থাকবে না, সে আবার আগের অবস্থায় ফিরে আসবে। ক্লিয়ার? আবার যদি তুমি টেনে বড় করো, ও আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে ওই স্প্রিংটা অলওয়েজ একটা ইকুইলিব্রিয়াম গেইন করার চেষ্টা করবে। মানে ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থা, ও যেমন অবস্থায় ছিল আবার তেমন অবস্থায় চলে আসার চেষ্টা করবে। এই কারণেই অ্যাকচুয়ালি প্রত্যেকটা বডির মধ্যে ইলাস্টিসিটি প্রপার্টিটা থাকে। কীরকম? একটা স্প্রিং, সেটাকে যদি তুমি খুব বড় করে টানো এরকম স্ট্রেচ হয়ে থেকে যাবে। আচ্ছা, আমার কাছে তোমাদেরকে দেখানোর জন্য কিছু নাই, তাই আমার যে ভিডিওগ্রাফার তার এটা হেয়ার ব্যান্ড সে ইউজ করে। তো তুমি মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝো যে এটাকে যখন আমি এইভাবে টানছি, ঠিক আছে, তখন কিন্তু এ আবার এই বলটাকে সরিয়ে দিলে আগের অবস্থায় চলে আসছে। কিন্তু যখনই আমি একে খুব বেশি বল দিলাম, তখন দেখো এ কিন্তু আর আগের অবস্থায় ফিরে আসতে পারছে না। তাহলে এই টাইমে ডিফর্মিং ফোর্সটা এতটা বেশি হলো, ও আগের অবস্থায় ফিরে আসতে পারলো না। তাহলে ঠিক স্প্রিংও তাই, আমি যখন টানবো তখন একটা লিমিট পর্যন্ত ও আবার আগের অবস্থায় ফিরে আসবে, যখন আমি ওকে অনেকটা টানবো তখন ও আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। তাহলে এই ব্যাপারটা কীরকম হলো, যে ঠিক এইরকমভাবে আমার কোনো একটা বডি, তার প্রত্যেকটা ভেতরের স্ট্রাকচার কিন্তু এরকম স্প্রিংয়ের মতো, যেই কারণে প্রত্যেকটা বডি একটা লিমিট পর্যন্ত
ইলাস্টিক বডি বা স্থিতিস্থাপক বস্তু হিসাবে বিহেভ করে। আর এই লিমিটটা মানে যতদূর পর্যন্ত ওকে স্ট্রেচ করার পর ও আবার আগের অবস্থায় ফিরে আসছে, কিন্তু তার বাইরে স্ট্রেচ করলে আর আগের অবস্থায় ফিরে আসছে না, এই লিমিটটাকে আমরা কি বলবো? ইলাস্টিক লিমিট। বোঝা গেল? তাহলে এই লিমিটটাকে আমি বলবো কি? লিমিটটাকে বলবো ইলাস্টিক লিমিট। এই ইলাস্টিক লিমিট ব্যাপারটা আবার আমরা একটু পরেই পাবো। ক্লিয়ার? তাহলে এটা হলো স্প্রিং বল মডেল। ঠিক, এবার নেক্সট আমরা যেটা পাবো সেটা হচ্ছে দুটো খুব কমন এবং পপুলার টার্ম আমাদের এই চ্যাপ্টারে, একটা হলো স্ট্রেন আর একটা হলো স্ট্রেস। ক্লিয়ার? এই স্ট্রেস মানে এই যে আমাদের মেন্টাল স্ট্রেস, হেডেক, এই স্ট্রেসের সঙ্গে অনেকটা রিলেটেবল, সেটা তুমি একটু পরে বুঝতে পারবে। ক্লিয়ার? তাহলে স্ট্রেন মানে কি? স্ট্রেন মানে হলো তুমি কোনো একটা বস্তুর শেপ বলো, সাইজ বলো, তাকে তুমি চেঞ্জ করার চেষ্টা করছো। তো অ্যাকচুয়ালি চেঞ্জ কতটা হলো সেটাকে আমি যেই ফরম্যাটে বা যেইভাবে ঠিক মেজার করার চেষ্টা করি সেটা হলো স্ট্রেন বা বিকৃতি। বোঝা গেল? তো এই বিকৃতি ব্যাপারটা তুমি যদি অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করো তো পার্ট পার্ট বোঝো। আমরা 3 ধরনের বিকৃতি পাবো, আর প্রত্যেকটা বিকৃতির জন্য ওই বস্তুর ভেতরে যেই রেস্টোরিং ফোর্সটা ক্রিয়েট হচ্ছে, সেই রেস্টোরিং ফোর্সটাকে আমরা যেই ফরম্যাটে মেজার করব সেটা হলো স্ট্রেস। ক্লিয়ার? বা পীড়ন। ঠিক, তাহলে স্ট্রেন আর স্ট্রেস এই দুটোর মধ্যে একটু পার্থক্যটা ভালো করে বোঝো। স্ট্রেন মানে হচ্ছে তুমি ওই একটা বস্তুর মধ্যে আকার বা আয়তনে চেঞ্জ করলে, ওই চেঞ্জটা আমি ঠিক যেইভাবে বা যেই ফর্মুলা দিয়ে মেজার করব, সেই চেঞ্জ ব্যাপারটাকে আমি যেটা দিয়ে ডিনোট করব সেটা হলো স্ট্রেন বা বিকৃতি। আর ওই চেঞ্জের জন্য ওই বস্তুর ভেতরে, আমি তোমাকে একটু আগে কি বললাম, যে যখনই তুমি টানছো ওর ভেতরে কিন্তু একটা রেস্টোরিং ফোর্স ক্রিয়েট হচ্ছে, যে ওকে আবার আগের অবস্থায় নিয়ে আসছে। ওই রেস্টোরিং ফোর্সটাকে আমি ঠিক যেই ফরম্যাটে বা যেইভাবে ডিনোট করব সেটা হলো কিন্তু স্ট্রেস বা পীড়ন। ক্লিয়ার? তাহলে এই গেল তোমার বিকৃতি আর এই গেল পীড়ন, স্ট্রেস ভার্সেস স্ট্রেন। ঠিক, তাহলে তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে স্ট্রেন সবসময় আগে হচ্ছে, মানে স্ট্রেন হচ্ছে তার জন্য স্ট্রেস ক্রিয়েট হচ্ছে। তুমি যদি কোনো বস্তুতে এরকম বাহ্যিক বল নাই দাও, ডিফর্মিং ফোর্স নাই দাও, তাহলে ওর ভেতরে রেস্টোরিং ফোর্স ক্রিয়েট হবে না। তাহলে তুমি যখন কোনো একটা বস্তুকে এইভাবে লম্বায় টানছো, ক্লিয়ার, তাহলে স্ট্রেন তুমি দিচ্ছ, মানে স্ট্রেন মানে তুমি ডিফর্মিং ফোর্স দিচ্ছ, তাই ওর ভেতরে স্ট্রেন ক্রিয়েট হচ্ছে। তাই এই স্ট্রেনের পরিবর্তে ওর ভেতরে নিজে থেকে যে ডিফর্মিং বা রেস্টোরিং ফোর্সটা ক্রিয়েট হচ্ছে সেটাকে আমরা বলছি কি স্ট্রেস। বোঝা গেল? তাহলে ফার্স্টে আমরা কি পাবো? লংগিচুডিনাল বা নর্মাল স্ট্রেন মানে কি? লংগিচুডিনাল মানে হচ্ছে অ্যালং ইটস লেন্থ। তাহলে লংগিচুডিনাল মানে অ্যালং ইটস লেন্থ। তাহলে তুমি যখন এইভাবে তার মানে শেপের বা সাইজের চেঞ্জ করছো কিন্তু অ্যালং ইটস লেন্থ, ওর লেন্থ আগে ছিল এতটা, যেটাকে আমরা এল নট বলছি। ক্লিয়ার? সে লেন্থটাকে তুমি ডিএল পরিমাণ বাড়ালে বা ডিএল পরিমাণ কমালে, যে কোনো একটা। ওর নর্মাল লেন্থ যেটা ছিল হয় কম্প্রেস করে ডিএল পরিমাণ কমালে বা সেটাকে ইলংগেট করে ডিএল পরিমাণ বাড়ালে, যে কোনো একটা। তাহলে তুমি আলটিমেটলি এই টোটাল লেন্থটাকে যদি ধরো আগে ছিল এল নট, আর এই যতটা চেঞ্জ হলো এটাকে তুমি ধরলে ডেল্টা এল বা ডিএল। তাহলে আমি স্ট্রেনকে, লংগিচুডিনাল স্ট্রেনকে ঠিক কীভাবে মাপবো? তাহলে ফার্স্টে তোমাকে দেখতে হবে লংগিচুডিনাল স্ট্রেন মানে হলো অ্যালং ইটস লেন্থ, লেন্থ থেকে লংগিচুডিনাল। ক্লিয়ার? আর এর আর একটা নাম হচ্ছে নর্মাল বা অভিলম্ব, অভিলম্ব বিকৃতি। কেন অভিলম্ব? কারণ এই যে তল, এই তলটাকে ধরেই তো তুমি টানছো বা তলটাকে ধরেই তুমি একে ছোট করার চেষ্টা করছো। তাহলে এই যে তল, সেই তলের সঙ্গে লম্ব বরাবর দেখো একে তুমি বড় করছো বা ছোট করছো। এই যে যেদিকে ও বড় হচ্ছে বা ছোট হচ্ছে, কিন্তু সেটা কিন্তু এই তলের সঙ্গে লম্ব বরাবর। ক্লিয়ার? তাই আমরা একে বলছি নর্মাল বা অভিলম্ব। ক্লিয়ার? তাহলে কি যে তুমি এই ধরনের চেঞ্জটাকে যে তুমি লংগিচুডিনাল চেঞ্জ বলছো বা অনুদৈর্ঘ্য চেঞ্জ বলছো, কেন? কারণ এটা দৈর্ঘ্য বরাবর হচ্ছে, দৈর্ঘ্য বরাবর, আর এই তলের সাপেক্ষে লম্ব বরাবর হচ্ছে, তাই তুমি এটাকে বলছো অভিলম্ব ফোর, মানে অভিলম্ব বিকৃতি। বোঝা গেল? তাহলে এর দুটো নাম, কিন্তু নাম দুটো কেন সেটা বোঝালাম, আর এই দুটো নামই যে অ্যাকচুয়ালি একই জিনিসকে ডিনোট করে সেটাও আমি বলার চেষ্টা করলাম। বোঝা গেল? তাহলে এই জিনিসটা তুমি অ্যাকচুয়ালি বলবে কি করে? তাহলে এই যে স্ট্রেন বা লংগিচুডিনাল স্ট্রেন বা নর্মাল স্ট্রেন একই কথা, সেটার মানে হলো চেঞ্জ ইন লেন্থ। কি হবে? চেঞ্জ ইন লেন্থ মানে দৈর্ঘ্যের পরিবর্তন কতটা হলো।
বাই ইটস অরিজিনাল লেন্থ। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কতটা হলো? ডেল্টা এল। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন আমরা পেলাম কত? ডেল্টা এল। আর এর অরিজিনাল লেন্থ কত ছিল? এল নট। তাহলে এইটাকে আমি বলবো কি? এটাকে আমি বলবো লঙ্গিচুডিনাল অর নর্মাল স্ট্রেন, অনুদৈর্ঘ্য বা অভিলম্ব বিকৃতি। বোঝা গেল? তাহলে চেঞ্জ ইন লেন্থ মানে তুমি ছোট করো বা বড় করো, পরিবর্তন কতটা হলো, চেঞ্জ কতটা হলো, তাহলে ডেল্টা এল। আর অরিজিনাল কত ছিল? এল নট। ক্লিয়ার? তাহলে এটা হলো আমার লঙ্গিচুডিনাল বা নর্মাল স্ট্রেন। আর বিকৃতি আর পীড়ন। পীড়ন মানে হচ্ছে এর ভেতরে তাহলে কতটা রেস্টোরিং ফোর্স জেনারেট হলো পার ইউনিট এরিয়া। মানে তুমি এই যে এই এরিয়াটা, যে এরিয়াটার ওপর তুমি অ্যাকচুয়ালি বল প্রয়োগ করছিলে, সেই এরিয়াটাকে যদি তুমি এ ধরো, ক্লিয়ার? তাহলে যখনই তুমি এইভাবে টানলে, ওই টানার টাইমে তুমি যখনই ডিফর্মিং ফোর্স দিচ্ছ, তখনই কিন্তু ভেতরে ভেতরে রেস্টোরিং ফোর্স ক্রিয়েট হচ্ছে। তাহলে ওই রেস্টোরিং ফোর্সটা পার ইউনিট এরিয়ায় কতটা ক্রিয়েট হচ্ছে, তাহলে সেটাকে আমি কি করে মেজার করব? তাহলে রেস্টোরিং ফোর্স যতটা ক্রিয়েট হচ্ছে বাই এরিয়া। ক্লিয়ার? তাহলে এই ফরম্যাটটাকে আমি বলবো কি? পীড়ন বা স্ট্রেস। তাহলে স্ট্রেস মানে অলওয়েজ কতটা রেস্টোরিং ফোর্স ক্রিয়েট হচ্ছে পার ইউনিট এরিয়া। এই এরিয়াটাতে টোটাল যে রেস্টোরিং ফোর্সটা ক্রিয়েট হচ্ছে, সেটাকে তুমি এরিয়া দিয়ে যখন ভাগ করবে, তখন তুমি আলটিমেটলি কি পাবে? পীড়ন। তাহলে এটা ছিল কেমন বিকৃতি? লঙ্গিচুডিনাল অর নর্মাল স্ট্রেন, অনুদৈর্ঘ্য বা অভিলম্ব বিকৃতি। তাই এই ধরনের পীড়ন যেটা কিনা ওই স্ট্রেনের ফলে ক্রিয়েট হচ্ছে, সেই পীড়নকে আমরা কি বলবো? লঙ্গিচুডিনাল স্ট্রেস অর নর্মাল স্ট্রেস বা অনুদৈর্ঘ্য বা অভিলম্ব পীড়ন। বোঝা গেল? তাহলে সবসময় স্ট্রেন হলো কারণ আর পীড়ন হলো তার ফলাফল। তাহলে এখানে স্ট্রেন আমি কি পেলাম? ডেল এল বাই এল নট। আর পীড়ন আমি কি পেলাম? এফ বাই এ। ক্লিয়ার? এবার তুমি একটা জিনিস ভাবো যে তাহলে যদি এটাই হয়, তাহলে এই যে স্ট্রেন তুমি লঙ্গিচুডিনাল বা নর্মাল স্ট্রেন পেলে ডেল এল বাই এল, এর অ্যাকচুয়ালি ইউনিট কি হবে? তাহলে তুমি যেই ফরম্যাটে বা যেই সিস্টেমে তুমি ইউনিট নাও না কেন, ওপরেও লেন্থ নিচেও লেন্থ, তাহলে এটার ইউনিট অ্যাকচুয়ালি কিছু হবে না। বোঝা গেল? তাহলে এটা হলো একটা ইউনিটলেস কোয়ান্টিটি। আর আমরা জানি যে কোনো ইউনিটলেস কোয়ান্টিটির ডাইমেনশন বা বাংলায় মাত্রা অ্যাকচুয়ালি কত হয়? তাহলে যেটা ইউনিটলেস কোয়ান্টিটি, তার ওপরের মানে ডাইমেনশন তুমি যা বসাবে, নিচেও ডাইমেনশন তা হবে। তাহলে আলটিমেটলি আমরা ডাইমেনশন পাবো 1। ক্লিয়ার? তাহলে ফিজিক্সে তুমি একটা জিনিস অবশ্যই মনে রাখবে, যে কোনো কোয়ান্টিটি যার অ্যাকচুয়ালি ইউনিট নেই, মানে এককহীন রাশি বা ইউনিটলেস কোয়ান্টিটি, তার মাত্রা কিন্তু নাই এমন হয় না, তার মাত্রা হয় 1। তাহলে ইউনিট হয় 0, মানে ইউনিটলেস কোয়ান্টিটি, কিন্তু তার মাত্রা কিন্তু 0 হয় না, তার মাত্রা হয় 1। তাহলে এই ব্যাপারটা তুমি এখানেও বুঝতে পারলে। ওপরেও একই মাত্রা বসাবো, লেন্থের মাত্রা এল, নিচেও মাত্রা বসাবো এল, তাহলে এল এল কেটে গিয়ে আমি পাবো 1। বোঝা গেল? তাহলে ইউনিটলেস কোয়ান্টিটি আর ডাইমেনশন কিন্তু 1। ক্লিয়ার? আচ্ছা, এখানে ইউনিট তুমি কত পাবে? তাহলে ওপরে হলো ফোর্স, রেস্টোরিং ফোর্স, তাহলে আমি এসআই কি পাবো? নিউটন। আর নিচে হলো মিটার স্কোয়ার বা এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার। ক্লিয়ার? ডাইমেনশন কি পাবে? তাহলে তো আমরা জানি ফোর্সের ডাইমেনশন কত, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2, আর এরিয়ার ডাইমেনশন হলো এল স্কোয়ার। তাহলে আলটিমেটলি তুমি যে ডাইমেনশন পেলে সেটা হলো এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। তাহলে এটা আমাদের হলো ডাইমেনশন। ক্লিয়ার? তাহলে এটা আমরা পেলাম। এই যে স্ট্রেন ভার্সেস স্ট্রেস, এই ব্যাপারটার দুটোর একটা আমরা কি একটা টাইপ পেলাম, সেটা হলো লঙ্গিচুডিনাল অর নর্মাল টাইপ। ক্লিয়ার? তো এই জায়গাতে তোমাকে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে এই ধরনের যে বিকৃতি, এইটা কিন্তু অনলি ফর সলিডের জন্য ভ্যালিড। কেন সলিডের জন্য ভ্যালিড? তোমরা বলবে যে স্যার সলিডের জন্য কেন ভ্যালিড? তো অ্যান্সারটা হচ্ছে যে তুমি কোনো একটা সলিড পাবে, তবেই তো তার এই দৈর্ঘ্য ব্যাপারটা পাবে, তাই না? আমরা এই বলটা এই যে একে বড় করছি বা ছোট করছি দৈর্ঘ্য বরাবর, তো তুমি অ্যাকচুয়ালি কোনো লিকুইড বা গ্যাস তার দৈর্ঘ্য বলে কিছু পাও? হয় না। লিকুইড বা গ্যাস তার দৈর্ঘ্য বলে অ্যাকচুয়ালি কিছু হয় না, তার যেটা হয় সেটা শুধুমাত্র হচ্ছে আয়তন। তাই এখানে তুমি এই যে দৈর্ঘ্য বরাবর এটা শুধুমাত্র সলিডের জন্য পাবে। তাই লঙ্গিচুডিনাল এই যে চেঞ্জ, এটা অনলি ভ্যালিড ফর সলিড। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা পাবো, নেক্সট টাইপের স্ট্রেন ভার্সেস স্ট্রেস, সেটা হলো কি ভলিউম স্ট্রেস আর ভলিউম স্ট্রেন। ব্যাপারটা কীরকম? এরকম একটা বডি ছিল, এই বডিটাকে তুমি চারিদিক দিয়ে ধরো এরকম একটা কিউব ছিল, বা তোমার হাতে একটা ফুটবল ছিল, সেটাকে তুমি চাপ দিয়ে ছোট করলে। ক্লিয়ার?
বা তাকে তুমি টেনে বড় করলে, তাহলে সেটা সব দিক দিয়ে বড় হবে বা সব দিক দিয়ে ছোট হবে। একটা স্পঞ্জের যদি খেলার তোমাদের যে ফুটবলগুলো থাকে, বাড়িতে কোনো ভাই বোন বা বাচ্চা কেউ থাকলে দেখবে সেই ফুটবলকে তুমি যদি চাপ দিয়ে ছোট করার চেষ্টা করো, তাহলে অ্যাকচুয়ালি কী হবে, সে সব দিক দিয়ে ছোট হবে। তাহলে সে কম্প্রেস হচ্ছে, সব দিক দিয়ে ছোট হচ্ছে, তাহলে আলটিমেটলি তার চেঞ্জ কি হলো, তার চেঞ্জ হলো আয়তনে বা তার চেঞ্জ হলো ভলিউমে। ক্লিয়ার? তাহলে আমি যদি এখানে ভলিউম বা আয়তন বিকৃতি বা ভলিউম স্ট্রেন অ্যাকচুয়ালি পেতে চাই, তাহলে কি লিখব, তার ভলিউম কতটা কমলো, তাহলে আলটিমেটলি আবার হবে আমরা যেমন আগেরটাতে পেয়েছিলাম চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল বা ইনিশিয়াল লেন্থ, তেমন এখানে আমরা পাবো চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম। ক্লিয়ার? তাহলে চেঞ্জ ইন ভলিউম কত হচ্ছে, যদি এর ভলিউম ডিভি পরিমাণ ছোট হয় এখন, আর অরিজিনাল ভলিউম যদি ভি নট থাকে, তাহলে ঠিক আগেরবারের মতো আমরা পাবো কি, ভলিউম স্ট্রেন মানে হলো আমরা ভলিউম স্ট্রেন কত পাবো, ডেল ভি বাই ভি নট। তাহলে এরও ইউনিট কত হবে, তাহলে ইউনিট হবে ইউনিট লেস, আর ডাইমেনশন কত হবে 1। ওপরে ভলিউম নিচে ভলিউম, তাহলে ডাইমেনশন কেটে গিয়ে হবে কত 1। বোঝা গেল? আর এই যে ভলিউম স্ট্রেস, এই ব্যাপারটা ঠিক একই রকম, যে এটা এবার যখন তুমি একে চেপে ছোট করার পর যখন ছেড়ে দেবে, ডিফর্মিং ফোর্সটা যখন রিমুভ করবে, তখন রেস্টোরিং ফোর্স কাজ করবে। রেস্টোরিং ফোর্সের ভূমিকা তখনই যখন তুমি ডিফর্মিং ফোর্সটাকে রিমুভ করো। তাহলে ডিফর্মিং ফোর্স যখন তুমি রিমুভ করবে, ও আবার আগের অবস্থায় আসার চেষ্টা করবে। তাহলে আগের অবস্থায় যখন তুমি নিয়ে আসবে, ওকে কে নিয়ে আসছে, রেস্টোরিং ফোর্স। তাহলে এর পুরো এরিয়াতেই রেস্টোরিং ফোর্স কাজ করছে, কারণ ও সব দিক দিয়ে বড় হবে। এমন তো না তুমি এইভাবে চাপ দিয়ে ছোট করলে আর ও শুধু এইভাবে বড় হলো, তা না, ও সব দিক দিয়ে বড় হয়ে ঠিক আগের অবস্থায় আসার চেষ্টা করবে। তাহলে এর পুরো এরিয়াতে এই তোমার বলটা কাজ করছে। তাহলে ঠিক এখানেও আমরা একই রকমভাবে পাবো, এই যে ভলিউম স্ট্রেস সেটা হলো আবার এফ বাই এ। ক্লিয়ার? তাহলে তুমি স্ট্রেস ব্যাপারটা যেখানেই পাবে সেখানেই হবে কতটা রেস্টোরিং ফোর্স ভেতরে ক্রিয়েট হচ্ছে বাই এরিয়া, কতটা এরিয়ার ওপরে ফোর্সটা অ্যাকচুয়ালি কাজ করছে। ক্লিয়ার? তাহলে এখানে টোটাল বডির ওপর কাজ করছে, তাহলে আমি টোটাল এরিয়া দিয়ে ভাগ করব। তাহলে আলটিমেটলি আবার এফ বাই এ। তাহলে এখানে তুমি ইউনিট কত পাবে, তো ইউনিট আবার পাবে নিউটনে হলো তোমার এসআই হলো নিউটন পার মিটার স্কোয়ার, আর সিজিএসে কত হলো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? আর ডাইমেনশন কত পাবে, ডাইমেনশন পাবে হচ্ছে ফোর্সের ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2, আর এরিয়ার ডাইমেনশন হলো এল স্কোয়ার। তাহলে আলটিমেটলি তুমি কত পেলে, এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার? এটা পেলে তুমি ডাইমেনশন। তাহলে এই জিনিসটা, এই যে আমি ভলিউমের ব্যাপারটা পাচ্ছি, ভলিউম স্ট্রেন বা ভলিউম স্ট্রেস, এটা হলো কারণ, বিকৃতি হলো কারণ, আর পীড়ন হলো তার ফলাফল। এই জিনিসটা কিন্তু আমি আগেও বললাম, এখানেও তাই, সব জায়গায় তাই, যে বিকৃতি আগে হবে, ওই কারণে ভেতরে রেস্টোরিং ফোর্স ক্রিয়েট হচ্ছে, আর রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া হচ্ছে পীড়ন। তাহলে বিকৃতি কারণ হলে পীড়ন হবে তার ফলাফল। কিন্তু যে ভলিউম নিয়ে যে বিকৃতি বা ভলিউমের জন্য যে পীড়ন ক্রিয়েট হচ্ছে, এটা কিন্তু সলিড লিকুইড গ্যাস সবার জন্য ভ্যালিড। ক্লিয়ার? কারণ দৈর্ঘ্য তো একটা তরল বা গ্যাসীয় পদার্থের থাকে না, কিন্তু কঠিন তরল গ্যাসীয় সব রকম পদার্থের যেটা থাকে সেটা হলো আয়তন। ক্লিয়ার? তাহলে যে আয়তনের চেঞ্জ, এটা কিন্তু তোমার সলিড লিকুইড গ্যাস সবার জন্য ভ্যালিড। ওকে, নেক্সট আমরা যেটা পাবো সেটা হলো ট্যানজেনশিয়াল অর শেয়ারিং স্ট্রেন। ব্যাপারটা কীরকম, তুমি ভাবো যে এবার তুমি কোনো একটা বস্তু নিলে, সেই বস্তুটার সাইজ বা তার আকারে তুমি কোনো পরিবর্তন করলে না, শুধু চেঞ্জ করলে তার শেপ বা আকৃতিতে। ব্যাপারটা কীরকম, আমরা আকার আকৃতি বুঝি তো, আকার মানে তার দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, এগুলো নিয়ে তৈরি হয় একটা বস্তুর আকার বা সাইজ। আর শেপ মানে সে দেখতে কীরকম। তাহলে তুমি এবার কোনো একটা বস্তুর, আমার কাছে এই বইটা নিলাম, বইটা নিয়ে দেখাচ্ছি, তুমি এই বইটাকে না ছোট করলে বল দিয়ে, না টেনে বড় করলে, কি করলে, এর আকারে বা এর সাইজে তুমি কোনো রকম চেঞ্জ করলে না, তুমি চেঞ্জ করার চেষ্টা করলে যেটা, সেটা হলো এর শেপে বা এর আকৃতিতে। কীরকম, তুমি বইটার ওপর এমনভাবে বল প্রয়োগ করলে যে বইটা আস্তে 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 এইরকম হয়ে গেল। ক্লিয়ার? তার মানে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম বইটা আগে এরকম ছিল, আমি যখন এই হাত দিয়ে বইটার উপর এই দিকে মানে এইভাবে একটা ফোর্স দিলাম, তখন বইটা আস্তে 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 এরকম হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হলো যে বইটা ঠিক আগে এইরকম ছিল, আস্তে আস্তে এইরকম হয়ে গেল, মানে
ঠিক এইরকম ছিল। আমি যখন এইভাবে একটা বল দিলাম, এইভাবে এই ওপরের ক্ষেত্রফলটা বরাবর এইভাবে, তখন বইটা এই দিকে এইভাবে একটু টিল্ট বা বেঁকে গেল। তাহলে কি হলো, বইটা আগে পারফেক্টলি এরকম ছিল, কিন্তু এখন আগে এই বইটা তোমার পারফেক্টলি এরকম ছিল, এখন বইটা ঠিক এই রকম হয়ে গেল। তাহলে বইটার আয়তনে কোনো পরিবর্তন হলো না, বইটার দৈর্ঘ্যে কোনো পরিবর্তন হলো না, হলো কি বইটার তোমার আকৃতিতে বা শেপে। ক্লিয়ার? তাহলে এই রকম যখন কোনো সময় একটা বিকৃতি হয় যেটা তার শুধুমাত্র ট্যানজেন্সিয়াল মানে এই ওপরের তল বরাবর তুমি স্পর্শকভাবে একটা বল দিচ্ছ, ক্লিয়ার, তখন আমরা এই ধরনের বিকৃতিকে বলি ট্যানজেন্সিয়াল স্ট্রেন বা শেয়ারিং স্ট্রেন। বোঝা গেল? বাংলায় আমরা কি বলি? কৃন্তন বিকৃতি। তাহলে কৃন্তন বিকৃতির ব্যাপারটা কীরকম, যে তুমি তার আকারের বা সাইজের কোনো চেঞ্জ করছো না, যেটা করছো সেটা হলো তার শেপের বা আকৃতির চেঞ্জ। ক্লিয়ার? তাহলে এই চেঞ্জটাকে তোমরা বলবে যে স্যার এই চেঞ্জটাকে এবার মাপবো কী করে? আগের বার তো আমরা সবসময় চেঞ্জ কীরকম নিচ্ছিলাম, যে চেঞ্জ ইন লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ, বা চেঞ্জ ইন ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম, মানে যতটা আয়তন বা দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছিল বাই আগের আয়তন বা প্রাথমিক দৈর্ঘ্য যতটা ছিল সেটা দিয়ে আমরা ভাগ করে স্ট্রেন বা বিকৃতির ব্যাপারটা পাচ্ছিলাম। কিন্তু এখানে তো দৈর্ঘ্য বা আয়তন কোনোটাই চেঞ্জ হচ্ছে না। এখানে আমরা এই যেই অ্যাঙ্গেলে তুমি চেঞ্জ করছো, এই যে থিটা অ্যাঙ্গেল, এই থিটা অ্যাঙ্গেলটাকে আমরা নেব। বোঝা গেল? তাহলে এখানে আমরা এই কৃন্তন বিকৃতি বা ট্যানজেন্সিয়াল অর শেয়ারিং স্ট্রেন, এটাকে অ্যাকচুয়ালি থিটা দিয়ে আমরা তাহলে মেজার করব। বোঝা গেল? থিটা মানে তুমি যত ডিগ্রি কোণে ওকে এইভাবে বেন্ড করলে সেই থিটা। ক্লিয়ার? এই থিটার ভ্যালু আবার কি করে পাবে? থিটার ভ্যালু পাবে, তাহলে থিটা ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো, যদি অ্যাকচুয়ালি ডেল এক্স পরিমাণ এই বস্তুটার ওপর পোর্শনে সরণ হয় ডেল এক্স, তাহলে আমি কি লিখতে পারবো, ডেল এক্স বাই, তোমরা সবসময় জানো কোণ মানে হলো বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, এটাকে তুমি যদি কিছুটা বৃত্তাকার টাইপের ধরে নাও তাহলে বৃত্তচাপ, আর এইটা কত ছিল, লেন্থ, তাহলে এটা হবে থিটা ইকুয়ালস টু ডেল এক্স বাই এল। ক্লিয়ার? তাহলে এখানেও সিমিলার, ওপরেও লেন্থ নিচেও লেন্থ, কারণ এই এক্সটা সেটা একটা দৈর্ঘ্য, তো এই তলটাই ডেল এক্স পরিমাণ সামনের দিকে গেল, তাহলে এই দৈর্ঘ্য বাই নিচের দৈর্ঘ্য, তাহলে আলটিমেটলি এর ইউনিট কিন্তু থাকবে না, আর ডাইমেনশন কত হবে, 1। বোঝা গেল? তাহলে আপাতত তোমরা যে 3 ধরনের বিকৃতি পেলে, ফার্স্ট এটা ছিল লঙ্গিচুডিনাল, পরেরটা ছিল ভলিউম, আর এখন যেটা পেলে শেয়ারিং বা ট্যানজেন্সিয়াল স্ট্রেন, 3 ধরনের বিকৃতিরই কিন্তু কোনো ইউনিট নেই, মানে তোমার এর একক কিন্তু নেই, এককহীন রাশি, আর 3 জনেরই মাত্রা কিন্তু 1। বোঝা গেল? এখানে আমরা তোমার এই কৃন্তন পীড়ন বা ট্যানজেন্সিয়াল অর শেয়ারিং স্ট্রেস ব্যাপারটা কীরকম পাবো, এই ব্যাপারটা ঠিক একই রকম, যে যখনই তুমি আবার একে ছেড়ে দেবে এই আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে। তাহলে এই যে ফিরে আসার সময় ওর ভেতরে কতটা রেস্টোরিং ফোর্স ক্রিয়েট হলো, সেই রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া আমরা যেমন আগেরগুলোতে পেয়েছি এখানেও ঠিক একই রকম। তাহলে বিকৃতি ব্যাপারটা, এই পীড়ন ব্যাপারটা সব জায়গায় একই রকম, ফোর্স মানে রেস্টোরিং ফোর্স, এটা কিন্তু তুমি যেই ফোর্স অ্যাপ্লাই করছো সেই ফোর্স না, ওর ভেতরে যে রেস্টোরিং ফোর্স ক্রিয়েট হচ্ছে সেই রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া, এটাকে আমরা কি বলবো, পীড়ন, এখানে হলো কৃন্তন পীড়ন। ক্লিয়ার? তাহলে এই কৃন্তন বিকৃতি বা ট্যানজেন্সিয়াল অর শেয়ারিং স্ট্রেন হলো কারণ, আর এই ট্যানজেন্সিয়াল অর শেয়ারিং স্ট্রেস বা কৃন্তন পীড়ন হলো তার ফলাফল। ক্লিয়ার? তাহলে এখানেও তোমরা ইউনিট কি পাবে, ইউনিট পাবে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, অর সিজিএসে কি পাবে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, আর তোমরা ডাইমেনশন কি পাবে, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2, এটা হলো তোমার এফের মানে মাত্রা, বলের মাত্রা, আর এরিয়ার মাত্রা এল স্কোয়ার, তাহলে আলটিমেটলি পারছো এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার? তাহলে এই তোমরা পেলে হচ্ছে আলটিমেটলি পীড়ন বা কৃন্তন পীড়ন। ঠিক, এবার আমরা নেক্সট যেটা পাবো সেটা হচ্ছে আমাদের একমাত্র ল, যেটা খুব ফেমাস ল, আমাদের হুকস ল, স্থিতিস্থাপক চ্যাপ্টারের বা ইলাস্ট্রিটি চ্যাপ্টারের একমাত্র ফেমাস ল, সেটা হলো হুকস ল। তো বিজ্ঞানী হুক সাহেব কি বলছেন, তিনি বলছেন উইদিন ইলাস্টিক লিমিট। আমরা যে এই কথাটা ফার্স্টে বলেছিলাম মনে আছে তোমার, ইলাস্টিক লিমিট, আমি আমার একটা এই যে একটা তোমার হেয়ার ব্যান্ড নিয়ে তোমাদেরকে দেখালাম, যে যখন সেটাকে এতটা টেনে আবার ছেড়ে দিচ্ছ আগের অবস্থায় চলে আসছে, কিন্তু যখন তুমি ওকে বেশি ইলংগেট করার চেষ্টা করছো তখন ও আর আগের অবস্থায় ফিরে আসতে পারছে না। তাহলে ব্যাপারটা কেন হচ্ছিল, যে কোথাও একটা তো লিমিট আছে, মানে অতদূর পর্যন্ত তুমি যদি কোনো একটা জিনিসকে টেনে বা ডিফর্ম করে বা তার আকার আকৃতি চেঞ্জ করে আবার ছেড়ে দাও, ও আগের অবস্থায় চলে আসবে।
কিন্তু যদি তুমি ওর থেকে বেশি ওর আকার বা আকৃতিতে পরিবর্তন করার চেষ্টা করো বা পরিবর্তন করো, ও কিন্তু আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। তাহলে যেই সীমা পর্যন্ত পারছিল, সেই সীমা পর্যন্ত আমরা সেই সীমাকে আমরা কি বলবো? ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমা। তাহলে এই ব্যাপারটা কিন্তু তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে হুকস ল আমরা কি পাবো? উইদিন ইলাস্টিক লিমিট, মানে হুকস ল ইজ অনলি অ্যাপ্লিকেবল উইদিন ইলাস্টিক লিমিট, মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে। ক্লিয়ার? এবার হুকস ল কি? তো স্থিতিস্থাপক সীমার মধ্যে তোমাকে খুব সহজ কি বলছে, স্ট্রেস মানে যেটা আমরা কি পেলাম, পীড়ন, 3 ধরনের পীড়ন পেয়েছি। তো যে কোনো পীড়ন, স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, মানে যে কোনো ধরনের স্ট্রেস আমরা যেটা 3 ধরনের পেলাম, স্ট্রেন বা বিকৃতি সেটাও আমরা 3 ধরনের পেলাম। তাহলে হুক সাহেব কি বলছেন? স্থিতিস্থাপক সীমার মধ্যে যে কোনো ধরনের পীড়ন ওই বিকৃতির সঙ্গে ডাইরেক্ট সমানুপাতিক। বোঝা গেল? মানে বিকৃতি যদি বাড়ে পীড়ন বাড়বে, বিকৃতি যদি কমে পীড়ন কমবে। বোঝা গেল? তাহলে বিকৃতি হলো মানে কারণ, তাহলে বিকৃতি হলো কজ, আর পীড়ন হলো তার এফেক্ট। এটা আমরা আগেও পেয়েছি। তাহলে বিকৃতি হলো কারণ আর তোমার পীড়ন হলো তার ফলাফল। তাহলে হুক সাহেব কি বলছেন? যে স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, মানে স্ট্রেস স্ট্রেনের সমানুপাতিক, পীড়ন বিকৃতির সমানুপাতিক। কিন্তু এটা তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে যে উইদিন ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমার মধ্যে। ক্লিয়ার? তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে এটা কিন্তু হুকস ল। ঠিক? এবার তুমি যে কোনো ধরনের স্ট্রেস যদি তুমি এইভাবে লেখো যে স্ট্রেস ভ্যারিয়াস বা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, তাহলে একটা জিনিস কি, আমি যদি এখানে এটাকে ইকুয়ালস টু সাইনে কনভার্ট করতে চাই, তাহলে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো। এই কনস্ট্যান্ট ইনটু কি হবে? স্ট্রেন। তাহলে তুমি যদি স্ট্রেস বাই স্ট্রেন করো তাহলে কি হবে? স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়ালস টু কি পড়ে থাকবে? এই কনস্ট্যান্টটা। বোঝা গেল? তাহলে এই কনস্ট্যান্টকে আমরা কি বলবো? এই কনস্ট্যান্টের নাম হবে কি? ইলাস্টিক মডিউলাস। বোঝা গেল? তাহলে ইলাস্টিক মডিউলাস মানে হলো স্ট্রেস বাই স্ট্রেন, পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি, যেটা আমরা কিনা হুকস ল থেকে পেলাম, সেই পীড়ন বাই বিকৃতি মানে হলো ইলাস্টিক মডিউলাস। ঠিক? তাহলে এবার তোমরা বলবে, স্যার আমরা তো স্ট্রেস আর স্ট্রেন 3 ধরনের পেয়েছি, একবার দৈর্ঘ্য নিয়ে যখন হলো লংগিটিউডিনাল, তারপর হলো আয়তন নিয়ে বা ভলিউম নিয়ে যখন হলো তোমার কি ভলিউম স্ট্রেস বা ভলিউম স্ট্রেন, আরেকবার পেলাম তার দৈর্ঘ্য বা আয়তন কোনোটাই না, তার আকৃতি। ঠিক? তাকে আমি কিছুটা বাঁকানোর চেষ্টা করছি, সে আকৃতি যখন নিয়ে হচ্ছে তখন আমরা পেলাম কি? কৃন্তন পীড়ন বা কৃন্তন বিকৃতি। তাহলে 3 ধরনের পীড়ন আর 3 ধরনের বিকৃতি আমরা যদি পেয়ে থাকি, তাহলে এই ইলাস্টিক মডিউলাস আমরা নিশ্চয়ই 3 ধরনের পাবো। ক্লিয়ার? তাহলে চলো একবার দেখে নেই। আমরা এই যে তোমার এইটা পেলাম লংগিটিউডিনাল, তাহলে তখন যেটা কিনা অনলি ভ্যালিড ফর সলিড, এই জায়গায় আমরা কি পাবো? তাহলে এই জায়গায় আমরা যেই ইলাস্টিক মডিউলাস পাবো, সেই ইলাস্টিক মডিউলাসের নাম আমরা কি বলবো? নাম আমরা বলবো ইয়ং মডিউলাস। বোঝা গেল? ইয়ং হচ্ছে একটা সায়েন্টিস্টের নাম, তাহলে সেখান থেকে আমরা পাবো ইয়ং মডিউলাস বা বাংলা হলো ইয়ং গুণাঙ্ক। ক্লিয়ার? তাহলে ইয়ং গুণাঙ্ক অ্যাকচুয়ালি সমান আমি কি পাবো? তাহলে তোমরা বলো। আমরা হুকস ল এর ওখানে কি পেলাম? ইলাস্টিসিটি মডিউলাস মানে হলো স্ট্রেস বাই স্ট্রেন। তাহলে ইয়ং মডিউলাস, পার্টিকুলারলি ইয়ং মডিউলাস, যেটাকে আমরা কিনা ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করি, কি দিয়ে? ক্যাপিটাল ওয়াই। তাহলে এই ওয়াই মানে কি হবে? তাহলে লংগিটিউডিনাল স্ট্রেস বাই লংগিটিউডিনাল স্ট্রেন। ক্লিয়ার? তাহলে হবে তোমার লংগিটিউডিনাল স্ট্রেস বাই লংগিটিউডিনাল স্ট্রেন, এটা হলো ইয়ং মডিউলাস বা ওয়াই। তাহলে অ্যাকচুয়ালি কি পাচ্ছ? অ্যাকচুয়ালি পাচ্ছ লংগিটিউডিনাল স্ট্রেসের ফর্মুলা বসাও, তাহলে এফ বাই এ বাই কি পাবে? লংগিটিউডিনাল স্ট্রেন মানে হলো ডেল এল বাই এল নট। ক্লিয়ার? তাহলে এটা হলো তোমার ইয়ং মডিউলাস। এবার তুমি ভাবো, এটা যদি ইয়ং মডিউলাস হয়, তাহলে ইয়ং মডিউলাসের অ্যাকচুয়ালি ইউনিট কি হবে? তাহলে আমরা জানি এইটা তো ইউনিটলেস, এটার তো কোনো ইউনিট নেই। তুমি এখানে দেখো, তাহলে ওপরেরটার ইউনিট যেটা,
সেটাই হবে ওয়াই এর ইউনিট। তাহলে ওপরটা ইউনিট কত, নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে ওয়াই এর আমরা ইউনিট পাবো কত, নিউটন পার মিটার স্কোয়ার। ক্লিয়ার? ডাইমেনশন কত পাবো, এই নিচেরটা ডাইমেনশন তো 1, তাহলে আমরা এই ওপরেরটা যা ডাইমেনশন পাবো, মানে এই এফ বাই এ তার আমরা যা ডাইমেনশন পেয়েছি সেটাই পাবো এর ডাইমেনশন, মানে কত পাবো, এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার? তাহলে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে কোনো আমরা যখন এরকম মডিউলাস পাবো, মানে ইলাস্টিসিটি মডিউলাস, তার একক হবে স্ট্রেসের যা একক তার সঙ্গে সমান, তার মাত্রাও হবে স্ট্রেসের যা মাত্রা বা পীড়নের যা মাত্রা তার মাত্রার সঙ্গে সমান। ক্লিয়ার? কারণ বিকৃতির কোনো একক নেই, বিকৃতির মাত্রা হলো 1। তাহলে এখানে আমরা কি পাবো, তাহলে এখানে আমরা ঠিক একই রকমভাবে পাবো বাল্ক মডিউলাস। ক্লিয়ার? আমরা যেমন আগেরটাতে দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা পেলাম কি ইয়ং মডিউলাস, এখানে আমরা পাবো বাল্ক মডিউলাস। ক্লিয়ার? বাল্ক মডিউলাসকে আমরা কি দিয়ে লিখবো, লিখবো কে দিয়ে। তাহলে বাল্ক মডিউলাস সমান তুমি কি পাবে, তাহলে ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন। ক্লিয়ার? তাহলে তুমি কি পাবে, ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন। তার মানে আলটিমেটলি কি পাচ্ছ, এফ বাই এ বাই কত, ডেল ভি বাই ভি। তাহলে এর তুমি ইউনিট কি পাবে, এটার কোনো ইউনিট নেই, তাহলে আলটিমেটলি এটা যে ইউনিট পেলে মানে তুমি পাবে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, আর এর ডাইমেনশন পাবে এটার যে ডাইমেনশন পেলে অর্থাৎ এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার? ঠিক একইভাবে এখানে আমরা যেটা পাবো সেটার নাম হলো মডিউলাস অফ রিজিডিটি বা রিজিডিটি মডিউলাস। ওটা ছিল ইয়ং মডিউলাস, তারপরে বাল্ক মডিউলাস, এটা হলো রিজিডিটি মডিউলাস। এটাকে আমরা লিখবো ইটা দিয়ে। তাহলে ইটা ইকুয়ালস টু তুমি মানে কি পাবে, তাহলে ইটা ইকুয়ালস টু পাবে হচ্ছে কি বলো, শেয়ারিং বা ট্যানজেনশিয়াল স্ট্রেস বাই কি পাবে, ট্যানজেনশিয়াল স্ট্রেন। তাহলে আলটিমেটলি কি পাবে বলো, এখানে ছিল কি এফ বাই এ, অলওয়েজ স্ট্রেস মানে অলওয়েজ হচ্ছে এফ বাই এ, বা এখানে কত ছিল থিটা, তাহলে থিটা তুমি বসিয়ে দিলে। তাহলে আলটিমেটলি আমরা কি দেখলাম, এখানে কোনো একক নেই, ওখানে একক আছে, তাহলে এর একক হবে আলটিমেটলি আমরা স্ট্রেসের যা একক পাবো মানে এসআই হবে নিউটন পার মিটার স্কোয়ার, আর ইউনিট কত হবে, সরি ডাইমেনশন কত হবে, এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার? তাহলে আমরা আপাতত কি দেখলাম, দেখলাম আমরা 3 ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক পেলাম বা ইলাস্টিসিটি মডিউলাস পেলাম। এক হলো ওয়াই ইয়ং মডিউলাস, যেটা আমরা কোথায় পেলাম, এখানে পেলাম ওয়াই বা ইয়ং মডিউলাস। ক্লিয়ার? ইউনিট যা, আর এটা হলো মাত্রা। ঠিক, ইউনিট হলো নিউটন পার মিটার স্কোয়ার আর মাত্রা এখানে পেলে। সিমিলার আমরা এখানে ভলিউম নিয়ে পেলাম বাল্ক মডিউলাস, ইউনিট একদম সেম আগেরটার সঙ্গে, ডাইমেনশনও একদম সেম। আর আমরা এখানে কি পেলাম, রিজিডিটি মডিউলাস যেটা ইটা, সেটারও ইউনিট সেম, মাত্রা আগেরটার সঙ্গে সেম। তাহলে তুমি যেই ধরনেরই কি নাও, তোমার হচ্ছে মডিউলাস অফ ইলাস্টিসিটি নাও না কেন, 3 ধরনের পেলাম, একটা হলো ওয়াই, একটা হলো কে, আর একটা হলো ইটা। এই 3টেরই কিন্তু একক হলো নিউটন পার মিটার স্কোয়ার আর মাত্রা হলো এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার? আরেকটা জিনিস মনে রাখবে, যে আমরা কৃন্তন বিকৃতি বা কৃন্তন পীড়ন ব্যাপারটা পেলাম, এটা কিন্তু অনলি ফর সলিডের জন্য ভ্যালিড। কেন? কারণ এই যে আকৃতির তুমি পরিবর্তন করছো, আমরা খুব সহজেই জানি একদম নর্মাল যে তরল বা গ্যাসের আকৃতি বলে কিছু হয় না। ঠিক? তাহলে তরল বা গ্যাসের জন্য যেটা আমরা পেলাম সেটা শুধুমাত্র একটাই, কোনটা, সেটা ছিল এই ভলিউম এর যখন পরিবর্তন হচ্ছে বা আয়তনের পরিবর্তন হচ্ছে তখন। তাছাড়া ট্যানজেনশিয়াল এবং শেয়ারিং মানে এই আগেরটাতে এবং এই পরেরটাতে দুটোই কিন্তু ভ্যালিড ফর সলিড। ক্লিয়ার? আচ্ছা, আর কি আমরা পাবো, আর আমরা যেটা পাবো সেটা হলো জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট নোট। কীরকম, যে ফর পারফেক্টলি ইলাস্টিক বডি, কোনো একটা বডি যদি পূর্ণ স্থিতিস্থাপক হয় তাহলে সেখানে আমরা ভ্যালু অফ ইলাস্টিসিটি মডিউলাস, মানে ইলাস্টিসিটি মডিউলাস আমরা কতগুলো পেলাম, এক পেলাম ইয়ং মডিউলাস ওয়াই, আর এক পেলাম বাল্ক মডিউলাস, আর একটা পেলাম আমাদের রিজিডিটি মডিউলাস। এই 3টে ইলাস্টিসিটি মডিউলাসের ভ্যালুই হবে কত, ইনফাইনাইট। ক্লিয়ার? আর আমরা এর আগেও বললাম যে ইয়ং মডিউলাস যেটা কিনা লেন্থের সঙ্গে রিলেটেড, আর রিজিডিটি মডিউলাস যেটা কিনা
আকৃতির সঙ্গে রিলেটেড, এই দুটোই কিন্তু ইজ অনলি ভ্যালিড ফর সলিড, মানে শুধুমাত্র কঠিনের জন্যই প্রযোজ্য। ক্লিয়ার? তাহলে কোনটা তরল, কঠিন বা গ্যাস তিনটের জন্যই প্রযোজ্য? তো সেটা হচ্ছে যেটা আয়তনের সঙ্গে রিলেটেড বা বাল্ক মডিউলাস। তো এখানে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পাবো যে বাল্ক মডিউলাস ইজ ফর সলিড, মানে কঠিনের জন্য তার ভ্যালু সব থেকে বেশি, তারপরে লিকুইড, আর সব থেকে কম হলো গ্যাসের জন্য। ক্লিয়ার? আর আমরা কি পাবো যে মডিউলাস অফ ইলাস্টিসিটি, মানে এই যে আমরা যেগুলো ইলাস্টিসিটি মডিউলাস পেলাম, এর ভ্যালু ইজ ডিফাইন্ড বাই দ্য স্লোপ অফ স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভ। মানে আমরা যদি এইরকম কোনো একটা কার্ভ নিই বা যদি একটা গ্রাফিক্যালি প্লট করার চেষ্টা করি, যে তোমরা একটা জিনিস কিন্তু মনে রাখবে, সব সময় আমরা যে কোনো গ্রাফের যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটাকে আমরা এক্স অক্ষ বরাবর প্লট করি, আর যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর প্লট করি। তো এবার তোমরা বলবে স্যার এখানে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট? তো ভালো করে ভাবো, এই পুরো ব্যাপারে স্ট্রেন কিন্তু বা বিকৃতি সে কিন্তু হচ্ছে কজ, তাহলে যে কজ সে হয় ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমি এই দিকে রাখবো স্ট্রেন, আর এখানে এফেক্টকে, এফেক্ট হচ্ছে স্ট্রেস, তাহলে যে মানে এফেক্ট হয় সে হয় ডিপেন্ডেন্ট, কার ওপর ডিপেন্ডেন্ট? কজের ওপর। তাহলে এই দিকে আমরা রাখবো স্ট্রেস। তাহলে এই যে স্ট্রেস ভার্সেস স্ট্রেন যে তুমি গ্রাফ পাবে, সেই গ্রাফটা যেমনই হোক না কেন, সেই গ্রাফের যেটা তুমি স্লোপ পাবে, ক্লিয়ার? মানে সেই গ্রাফের তুমি যেটা নতি পাবে, সেই স্লোপটা তোমাকে কি ডিফাইন করবে? ইলাস্টিসিটি মডিউলাসের ভ্যালু বলে দেবে। ক্লিয়ার? তাহলে তুমি যদি গ্রাফ পাও, গ্রাফ থেকে তুমি কিন্তু ইলাস্টিসিটি মডিউলাসের ভ্যালু পেয়ে যাবে। ক্লিয়ার? আর কি হচ্ছে? আর হচ্ছে ইয়ং মডিউলাস, মানে ওয়াই মে স্লাইটলি চেঞ্জ বাই অ্যাডিং ইম্পিউরিটিস। মানে তুমি যদি কোনো একটা বস্তু, কোনো একটা কঠিন পদার্থ, তার গঠনগত উপাদানে যদি কিছুটা অপদ্রব্য বা ইম্পিউরিটি যদি তুমি মিক্স করো, তাহলে তার ওয়াইয়ের ভ্যালু বা ইয়ং মডিউলাসের ভ্যালু কিন্তু কিছুটা চেঞ্জ হবে। আর কি? আর হলো ইয়ং মডিউলাসের ভ্যালু অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু টেম্পারেচারের সঙ্গে ডিক্রিজ করে। মানে কীরকম? মানে হচ্ছে ওয়াই ভ্যারিজাস 1/T। ক্লিয়ার? তাহলে এই কয়েকটা জিনিস তোমরা একটু মাথায় রাখবে। আচ্ছা, লাস্ট আমরা যেটা পাবো সেটা হচ্ছে পয়সনস রেশিও। ব্যাপারটা কীরকম? পয়সনস হচ্ছে একটা সায়েন্টিস্টের নাম। তাহলে উনি বললেন, যখন তুমি এরকম একটা, ধরো কোনো একটা তার নিলে বা কোনো একটা বডি নিলে যেটা কিনা অ্যাকচুয়ালি সিলিন্ড্রিক্যাল, তুমি কোনো একটা তার বা কোনো একটা রড যাই নাও না কেন, সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেপের। ক্লিয়ার? তো এটা কি কখনো হবে যে তুমি ওই তারটাকে, তুমি ভাবো এই রাবারটাকে যখনই তুমি টানছো, টেনে বড় করছো, কিন্তু অ্যাকচুয়ালি ভাবো টেনে বড় করার সময় এ অ্যাকচুয়ালি যতটা মোটা ছিল, এই জায়গাটা যতটা মোটা, যখনই তুমি টানছো এই জায়গাটা কিন্তু পাতলা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা অ্যাকচুয়ালি যেমন মোটা, টেনে এর দৈর্ঘ্য বড় হচ্ছে, কিন্তু এর যেটা স্থূলত্ব সেটা কিন্তু কমে যাচ্ছে। তার মানে ব্যাপারটা কীরকম? যদি এই ব্ল্যাক সাইজের এই বডিটা বা এই গ্রিন সাইজের এই বডিটা যদি তোমার আগের সেই তারটা হয়, তাহলে যখন তাকে তুমি টেনে লম্বা করছো তখন কিন্তু তার এই আশপাশটা, মানে তার পার্শ্বীয় দিক কিন্তু ছোট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা স্বাভাবিক, যখন তুমি টেনে বড় করবে তখন এই দিকটা ছোট হবে। ক্লিয়ার? তাহলে তুমি একটা পাবে, যখন টেনে বড় করছো তখন আমরা সেটাকে কি বলি? আমরা সেটাকে বলি হচ্ছে লঙ্গিচুডিনাল স্ট্রেন, যেটা আমরা আগেও পেয়েছি, যার ভ্যালু কত হয়? যার ভ্যালু হয় del(L)/L, মানে দৈর্ঘ্যের পরিবর্তন কতটা হচ্ছে বাই আগের দৈর্ঘ্য কতটা ছিল। ক্লিয়ার? কিন্তু যখন তুমি তাকে দৈর্ঘ্যে বড় করছো, ঠিক তখন তার এই সাইডটা তো ছোট হচ্ছে। তাহলে আমি তার আগের ব্যাসার্ধ বা আগের ব্যাস যদি আমি ধরি ডি, তার আগের ব্যাস যদি আমি ধরি ডি, তাহলে তার ব্যাস তো ছোট হবে। যদি তুমি তাকে টেনে বড় করো তাহলে তার ব্যাস ছোট হবে, আর যদি তুমি তাকে এইভাবে চেপে ছোট করো তাহলে সেইভাবে ফুলে যাবে, তার তাহলে ব্যাস বড় হবে। যাই হোক না কেন, তার ব্যাসের পরিবর্তন আমি ধরলাম ডি, del(D). বোঝা গেল? তাহলে এটা হলো তার ব্যাসের পরিবর্তন বাই অরিজিনাল ব্যাস। তাহলে এই ব্যাপারটাকে আমি কি বলবো? এই ব্যাপারটাকে আমি বলবো পার্শ্বীয় বিকৃতি বা ল্যাটারাল স্ট্রেন। ক্লিয়ার? তাহলে ল্যাটারাল মানে তার দৈর্ঘ্যের সঙ্গে লম্ব দিক বরাবর। তাহলে এটা তার দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের সঙ্গে লম্ব দিক বরাবর তার যে চেঞ্জটা হচ্ছে। ক্লিয়ার? মানে আগে ছিল ব্যাস ডি, এখন del(D) পরিমাণ বাড়লো বা del(D) পরিমাণ কমলো, তাহলে এই যে পরিবর্তনটা এটাকে আমি বলবো ল্যাটারাল স্ট্রেন। আর এটা তো আমরা আগে থেকে জানি, অনুদৈর্ঘ্য বিকৃতি বা লঙ্গিচুডিনাল স্ট্রেন। তো এই দুয়ের আবার আমরা যে রেশিও পাবো,
এইটা বাই এইটা করে আমরা যে রেশিও পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে পয়সনস রেশিও বা পয়সনের অনুপাত। ক্লিয়ার? এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব? এটাকে আমরা এই সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করব। ক্লিয়ার? তাহলে তুমি যদি এটাকে সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করো তাহলে সিগমা মানে সিগমা ইকুয়ালস টু কি পাবে? তাহলে তুমি সিগমা ইকুয়ালস টু পাবে ডেল ডি বাই ডি বাই ডেল এল বাই এল। ক্লিয়ার? তো এর ভ্যালু কত হয়? তাহলে এই পয়সনস রেশিওর তার থিওরিটিক্যাল ভ্যালু হয় -1 থেকে হাফ পর্যন্ত হয়, কিন্তু আর প্র্যাকটিক্যাল যদি ভ্যালু নিতে চাও তাহলে হবে 0 থেকে হাফ পর্যন্ত। কেন? কারণ মাইনাস ব্যাপারটা তখনই আসবে যখন তুমি তাকে টানছো দিয়ে সে দৈর্ঘ্যেও বড় হচ্ছে, সে আবার এই দিকেও বড় হচ্ছে। তাহলে একটা জিনিস দৈর্ঘ্যেও বড় হবে, পার্শ্বীয় দিকে আবার বড় হবে, ফুলে যাবে, এটা তো হতে পারে না। বা তাকে তুমি যখন দৈর্ঘ্যে ছোট করছো তখন তার এই দিকেও ছোট হচ্ছে, এটা তো হতে পারে না। যদি এরকম হয় তাহলে এই মাইনাস ভ্যালুটা অ্যাপ্লিকেবল হবে, কিন্তু এটা তো বাস্তবে হয় না। তাই প্র্যাকটিক্যাল ভ্যালু আমরা নেব 0 to হাফ। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের পয়সনস রেশিও বা অ্যাকচুয়ালি পয়সনের অনুপাত, ঠিক, যেটা হলো সিগমা। তাহলে আমরা এর অ্যাকচুয়ালি একক কত পাবো? তাহলে এর কোনো একক হবে না, কারণ ওপরেরটা জানি কোনো একক নেই, নিচেরটারও কোনো একক নেই, তাহলে একক হবে না। আর যার একক নেই তার ডাইমেনশন কত? তার ডাইমেনশন হলো অলওয়েজ 1। ক্লিয়ার? এটা তোমরা মনে রাখবে। নেক্সট আমরা যেটা পাবো সেটা হলো রিলেশন বিটুইন ইলাস্টিক কনস্ট্যান্ট। তাহলে মনে রাখবে ইলাস্টিক মডিউলাস কিন্তু তিনটে। ক্লিয়ার? ইলাস্টিক মডিউলাস কিন্তু তিনটে, যেটা আমরা পেলাম ইয়ং মডিউলাস ওয়াই, বাল্ক মডিউলাস কে, আর রিজিডিটি মডিউলাস এটা হলো ইটা। কিন্তু এই তিনটে ইলাস্টিসিটি মডিউলাস, কিন্তু আরেকটা আমরা যেটা পরে পয়সনস রেশিও পেলাম সেটা কিন্তু হলো ইলাস্টিসিটি কনস্ট্যান্ট। তাহলে এই চারটেকে নিয়ে আমরা কি বলি? চারটেকে নিয়ে আমরা অ্যাকচুয়ালি বলি ইলাস্টিক কনস্ট্যান্ট। তাহলে এই তিনটে ইলাস্টিক মডিউলাস আবার ইলাস্টিক কনস্ট্যান্ট, আর ও একা হলো ইলাস্টিক কনস্ট্যান্ট। তাহলে টোটাল আমাদের ইলাস্টিক কনস্ট্যান্ট হলো চারটে আর ইলাস্টিক মডিউলাস হলো এই তিনটে। এবারে চারটে ইলাস্টিক কনস্ট্যান্টের মধ্যে কিছু রিলেশন আছে, সেই রিলেশনগুলো এই চারটে আছে। এই চারটে তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। ক্লিয়ার? এই চারটে রিলেশনের প্রুফ তোমাদের এই সিলেবাসে নেই, তোমরা যখন হায়ার ক্লাসে ফিজিক্স পড়বে তখন তোমরা পাবে। ক্লিয়ার? এখানে একটা জিনিস কি, এই ফর্মুলাতে ইয়ং মডিউলাসকে ই লিখেছে, তাহলে অ্যাকচুয়ালি আমরা লিখলাম ওয়াই দিয়ে। তাই এখানে তোমরা যেখানে যেখানে ই আছে সেটাকে তুমি ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করবে। আর এই যে শেয়ার মডিউলাস বা ট্যানজেন্সিয়াল মডিউলাস, যেটা আমরা রিজিডিটি মডিউলাস অ্যাকচুয়ালি পেলাম, সেটাকে এখানে জি লিখেছে, আমরা লিখেছি ইটা দিয়ে। আর পয়সনস রেশিও সেটাকে এরা মিউ লিখেছে, আমরা লিখেছি সিগমা দিয়ে। তাহলে এগুলো তোমরা এই ইকুয়েশনে একটু চেঞ্জ করে নেবে। তাহলে এই চারটে ফর্মুলা যেটা আমরা পেলাম, এই চারটে ফর্মুলা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে এই ভিডিওতে আমরা ইলাস্টিসিটি চ্যাপ্টারের প্রায় অনেকটা কভার করলাম। এরপরে জাস্ট আর একটা নেক্সট পার্ট আসবে, তাহলে আমাদের ইলাস্টিসিটি চ্যাপ্টার শেষ হবে। এই ভিডিও তোমাদের যদি একটুও কোনো হেল্পে আসে তাহলে আমার খুব ভালো লাগবে, এবং তাহলে তোমরা ভিডিওটা লাইক করো এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো। আর যদি এই ভিডিওতে মনে হয় কোনো ইমপ্রুভমেন্টের দরকার আছে বা কোনো জায়গায় তোমাদের এখনও কনফিউশন থেকে যায়, তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।